ও তো জানে ও শেষ, তারপরেও খেয়ে বেড়াচ্ছে। প্লিজ বন্ধুদের কথায় অন্য যে প্রভাব করে করুক, সেটাতে লাভ দিলে আগুনে ঝাঁপ দেওয়ার মতো হবে। নিজের জীবনটাই শেষ হয়ে যাবে। এই একটাই জীবন, এটা শেষ করে কি লাভ? একটু যদি জীবনটা ভালোভাবে কাটে, তোমার একদিন আফসোস হবে, সত্যই আফসোস হবে। বুঝতে পারছো? একদিন তো আফসোস হবে, এই সময়টা কোনোদিনও পাবে না। পড়ালেখার জন্য যে ইন্টেন্সিভ সময় তুমি এখন পাবে, এত সময় কোনোদিনও তুমি আর জীবনে পাবে না। যে একটু পড়াশোনা করো, দেখো জীবনটা একটু বদলাবে। না পড়লে কোনোদিনও কোনো কিছু শিখতে পারবে না। আসলে ক্লাসে আসলে চলে গেলে, ফুড ডেলিভারি করলে, পড়লে না, কোনো লাভ হবে না। হয়তো ইনিশিয়াল সলভেন্সি তোমার আসবে, মানে ইনিশিয়ালি তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবে, কিন্তু আলটিমেটলি 4 বছর পরে গিয়ে যে বড় মানে মাউন্টেন আসবে তোমার কাছে, মাউন্টেন কি তুমি কাঁধে ধরতে পারবা? যদি ধরতে না পারো, তাহলে ওই ইনিশিয়াল সলভেন্সি দিয়ে কোনো কাজ হবে না। তুমি ওই মাউন্টেনের নিচে যাওয়ার পরে মারা যাবে, তখন হতাশা বা আত্মহত্যা করতেছে অনেকে। কেন? কারণ দেখছে জীবন মানে কিছু নেই, সে খুঁজে পাচ্ছে না, সে মোটিভেট হওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না, যার জন্য সে হতাশাগ্রস্ত আত্মহত্যা করে। তো আমরা যেন নিজের আত্মহনন নিজেরা না করি। সবাইকে বলো প্লিজ স্যার ক্লাসে আসতে। আমি আজকে সবার অভিভাবককে ফোন দিব যে আপনার ছেলেপেলে এই কাজ করতেছে, আপনি জানেন না। আমার ক্লাসে থাকার কথা 20-30 জন ছেলেপেলে, তোমরা আসছো 4-7-10 জন, তো হইলো কিছু না, তো হইলো না। লিডারদের খুঁজে খুঁজে বের করে, কিন্তু এটার শাস্তি স্বরূপ স্যারের মনে মনে থাকে কি শাস্তি দিয়ে ওদের, কোনো ধরনের সিম্পেথি থাকবে না, ওদের কথা প্লিজ পথ হইল না। আর তোমাদের এই মাসের মাঝামাঝি সময়ে 15 থেকে 18 এই তারিখের ভিতরে একটা ওয়ার্কশপ হবে বেসড অন সার্ভিস ডিজাইন, মানে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংও তুমি বলতে পারো। তোমাদের হাউস ওয়ারিং শেখানো হবে, এটা বেসড অন অটোক্যাড অ্যান্ড থিওরি। তোমাকে ল্যাবে ঢুকাই দেওয়া হবে, সেখানে কীভাবে এই সমস্ত বড় বড় বিল্ডিংয়ের হাউস ওয়ারিং কীভাবে করা হয়। 3 দিনের সেশন হবে, এক একদিন হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা করে থাকবে, এবং এটা ফ্রিতে, কোনো টাকা পয়সা দিতে হবে না। থাকলে পরে হয়তো রেজিস্ট্রেশন ফি 50 টাকা দিতে পারে, যে তোমার আগ্রহ আছে তার জন্য। যে কোনো কম্পিটিশনে যদি দেখো 50 টাকা 100 টাকা রেজিস্ট্রেশন ফি, তার মধ্যে তোমার আগ্রহ আছে কিনা সেটা দেখার জন্য। সো 15 থেকে 18 তারিখের ভিতরে এটা হচ্ছে। এরপরে গিয়ে হচ্ছে সার্কিট অলিম্পিয়াড হবে। সার্কিট অলিম্পিয়াডে হচ্ছে কী কী থাকবে? 2টা পার্ট থাকবে, 3টা পার্ট থাকবে। প্রথম হচ্ছে অনলাইন একটা পার্ট দিব, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। এটা সিএসসি টেক্সটাইল এবং ট্রিপলি মিলেই হবে, সবার জন্যই ফ্লোর ওপেন থাকবে। ওখান থেকে তুমি, আমরা ফ্লোর ওপেন করে দিব, তুমি পরীক্ষাটা দিবে, এবং পরীক্ষা দেওয়ার পরে আমি রেজাল্ট দিয়ে দিব হয়তো ওই দিনই বিকালে। তারপরে দিনই গিয়ে হয়তো আবার একটা রিটেন টেস্ট হবে। মানে সার্কিট অলিম্পিয়াড মানে তোমাকে সার্কিট সলভ করতে হবে। এসি ডিসি 2 ধরনের সার্কিট থাকবে, এসি ডিসি 2 ধরনের সার্কিট থাকবে। সো আগে যা কিছু পড়ছো সেটাকে একটু ঝালাই করো, বিশেষ করে কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, মেশ, নোড, থেভেনিন, নর্টন, এই টাইপের যে ম্যাথমেটিক্সগুলো করছো না, সিরিজ প্যারাল, স্টার ডেল্টা, যা কিছু আছে সার্কিট অনেক ভালো মতো করছো, তো এটা একটু ভালো করে করো। আর এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর, এই সমস্ত জিনিসপাতি পাওয়ার নিয়ে হতে পারে, এসি সার্কিট অ্যানালাইসিস নিয়ে হতে পারে। সার্কিট অলিম্পিয়াড মানে তোমাদের সার্কিট সলভ করতে হবে, সেই সমস্ত জিনিসপত্র তোমাদের দেওয়া হবে, তোমরা সলভ করে বেরিয়ে আসবে, এবং রেজাল্ট ওই দিন বিকালে দিয়ে দেওয়া হবে। যদি 2 দিনে শেষ করতে চাই, তাহলে অনলাইনটা একদিনে রাখবো, আর হচ্ছে সকালে রাখবো হচ্ছে অ্যানালাইসিসটা, যেটা হচ্ছে হাতে কলমে না হয়ে বই খাতে হবে, আর বিকালে সেশন রাখি সেটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট। হার্ডওয়্যারে কী থাকবে? হার্ডওয়্যারে গিয়ে তোমার বিভিন্ন ধরনের সার্কিট দিয়ে দেওয়া হবে, সেই সার্কিটের আউটপুট বের করতে বলা হবে। হার্ডওয়্যার পার্ট, সেই সার্কিটের কী ধরনের আউটপুট তুমি দেখতে পাচ্ছ সেগুলো তোমাকে বের করে দেখাতে হবে, মানে সার্কিট অ্যাসেম্বল করার মতো। তোমাকে সার্কিট দিয়ে দিতে পারি, অথবা বলেও দিতে পারি যে এই ধরনের সার্কিট, এই ধরনের আউটপুট যায়, সার্কিট বানাতে, ঠিক আছে। আবার ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং যে তুমি শিখে যাবে, সো হাউস ওয়ারিং এর বিষয়ে তোমাকে আমি কোনো জায়গায়, যে ডেস্ক 8টা থাকবে, 8টা ডেস্কে 8 জনকে বসতে হবে অ্যাট এ টাইম। সো আমরা হয়তো প্রথম যে সেকশন থাকবে, এই সেকশন থেকে মোটামুটি বেশ ভালো একটা ছেলেপেলে নিব, সেকেন্ড সেকশনে গিয়ে ওখান থেকে বেশ ভালো একটা ছেলেপেলে বাদ দিয়ে দেবো, হ্যাঁ। আর থার্ড যে সেকশন থাকবে সেখান থেকে বেস্ট যারা থাকবে, এবং প্রপার টাইমে যারা করতে পারে, ফাস্ট দ্রুত সময়ের ভিতরে যারা দেখাইতে পারবে আউটপুটগুলো, এলে তাদের হয়তো সিলেকশন করা হবে। সো এই জিনিসগুলো একটু এখন থেকে মনে মনে প্র্যাকটিস করতে থাকো, ল্যাবে গিয়েও প্র্যাকটিস করতে পারো।
মানে বেসড অন ইউর প্রিভিয়াস নলেজ, তুমি আগে কি শিখেছো তার উপর বেস করে তোমাকে দেওয়া হবে। আমরা আজকে হয়তো একবার আলোচনা করবো, তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া যায় যে সার্কিট অলিম্পিয়াডের কী কী ধরনের টপিক থাকবে, সেই টপিকের উপর সিলেবাস, সেই সিলেবাসটা অল ওভার দ্য ইউনিভার্সিটি সাবমিট করে দিতে পারি, এই জিনিস থাকবে, তুমি এই জিনিসগুলো দেখে শুনে আসবে, ঠিক আছে। সো এর মাঝে আরেকটা অনুষ্ঠান হচ্ছে, সেটা হচ্ছে যে গত সেমিস্টারে যাদের পারফরমেন্স ভালো ছিল এবং যারা অ্যাটেন্ডেন্স ভালো ছিল, বিশেষ করে 100% অ্যাটেন্ডেন্স, যাদের অ্যাটেন্ডেন্স ভালো ছিল এবং যাদের জিপিএ আউট অফ 4 ছিল, 4 আউট অফ 4 করেছিল, তাদের একটা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটা হয়তো লাঞ্চের পরে গিয়ে কোনো একটা দিন 7-8 তারিখের দিকে, এই মাসে 7 তারিখ। সো পরপর 3টা সেশন হবে এবং সবাইকে বলবো একদিন অ্যাটেন্ড করতে। আর আজকে আমি সবার বাড়িতে ফোন করবো, ফোন করার পরে দেখা যায় যে শনিবার থেকে কী অবস্থা হয় দেখা যাবে। আচ্ছা, সো আমরা মিড টার্মের আগ পর্যন্ত আলোচনা করছিলাম হচ্ছে ট্রান্সফর্মার নিয়ে, এই যাবৎকালে একটু আলোচনা হয়েছে। সো ট্রান্সফর্মার কী ছিল? ট্রান্সফর্মার হচ্ছে কাইন্ড অফ স্ট্যাটিক ইকুইপমেন্ট, যেটা হচ্ছে ভোল্টেজকে রেগুলেট আপ ডাউন করার জন্য আমি ব্যবহার করি, স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য আমি ব্যবহার করি। একটা ট্রান্সফর্মারের আমার 2টা করে উইন্ডিং থাকবে, যদি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার হয়। যদি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার হয় তাহলে একটা ট্রান্সফর্মারে 2টা করে উইন্ডিং থাকবে। আমি একটা ট্রান্সফর্মার কোর আছে, অবশ্যই ট্রান্সফর্মার একটা কোর ব্যবহার করতে হবে যাতে সহজেই ফ্লাক্সগুলো প্রপাগেট করতে পারে, ফ্লাক্সগুলো যাতে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে খুব ইজিলি পাস হয়ে যেতে পারে। এই জন্য আমি একটা কোর ইউজ করি, এটাকে ফ্লাক্সকে গাইড করবে, সো গাইডার হিসেবে ব্যবহার করবে। সো এই কোরগুলো নর্মালি স্লাইস করে কাটা থাকে। কেন কাটা থাকে? কোরগুলো কেন স্লাইস করে কাটা থাকে? তুমি একটা কোর কখনো এরকম ঠিক মোটা কোর দেখতে পাবে না, কোরগুলোকে স্লাইস করে কাটা হয়, মানে পার্ট বাই পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, 2টা পার্টের মাঝে ইনসুলেশন দেওয়া থাকে। কোরকে কেন স্লাইস করে কাটা হয়? ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস যাতে কম হয়। সো একটা মোটা কোর আমি নিব না, কারণ এই কোরের ভিতরে সবসময় একটা সার্কুলেটিং কারেন্ট পাওয়া যায়। কারেন্ট এক্সে সার্কুলার না? হ্যাঁ, সার্কুলেটিং কারেন্ট। আমার হচ্ছে স্যার এটা ফুল হচ্ছে সাইকেল করে কমপ্লিট করে। বেসিক্যালি তো হচ্ছে স্যার কারেন্টটা এখান থেকে শুরু হয়ে এদিক থেকে ঘুরতে পারবে না, সার্কুলেটিং কারেন্ট। তুমি এভাবে না, এদিকে চিন্তা করো না, এখানেও সার্কুলেট করতেছে, এখানেও সার্কুলেট করতেছে, এখানেও সার্কুলেট করতেছে, আমি ওভারঅল সব জায়গাতেই কারেন্টটা সার্কুলেট করছে। বাট হচ্ছে কোরের দিয়ে যাচ্ছে না, কোর দিয়েই তো যাচ্ছে, এটা কোথা দিয়ে যাচ্ছে? তো এটা যদি একটা ইয়ে হয়, কারেন্ট এখানে সার্কুলেট করতেছে, কারেন্ট এখানে সার্কুলেট করতেছে, এখানে সার্কুলেট করতেছে, মানে সব জায়গাতেই সার্কুলেটিং কারেন্টটা আছে, মানে কোরের ভিতর দিয়ে একটা কারেন্ট ঘুরতেছে সবসময়, মানে কোরের ভিতর দিয়ে ঘুরতেছে। সেটা ফ্লাক্স যেমন ঘুরতেছে, কারেন্টটা ওই রকম ঘুরতেছে, কিন্তু কোরের ভিতরে তো কোনো কারেন্ট ঘোরার কথা না, আমি চাচ্ছি শুধু ফ্লাক্সই ঘুরবে, ঠিক আছে। সো ওই কোর লসটা কমানোর জন্য আমি এই কোরটাকে স্লাইস করে কেটে ফেলি, ছোট ছোট পার্টি, টুকরো টুকরো পার্টি করে কেটে ফেলি। এটা কি কি ধরনের শেপ ব্যবহার করি? এটা আই, ই এবং এল শেপে কাটা হয়, আই, ই এবং এল শেপে, এই ধরনের শেপে এরা কেটে দেওয়া হয়। এই শেপগুলোকে পরবর্তীতে কাঠ মিস্ত্রিরা বিভিন্ন ধরনের জোড়া দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করে না, সো আমরাও কোরটাকে বানানোর জন্য এই ধরনের ডিজাইন করেছি। সো এই ডিজাইনগুলো পরবর্তীতে যখন এক জায়গায় করে ফেলি তখন একটা কোরের মতো দেখা যায়। সো কোরটাকে আমি স্লাইস করে কাটবো এবং 2টা কোরের মাঝে অবশ্যই লেমিনেশন দিব। এই লেমিনেশন দিলে কি হবে? এই কোরের এই স্লাইস থেকে এই স্লাইসে ইডি কারেন্টটা পাস হতে পারবে, তাতে ওভারঅল ইডি কারেন্টের পরিমাণ দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে। এই জন্য কোরগুলোকে স্লাইস করে কাটা হয়। তাহলে যে প্রত্যেকটা হচ্ছে কোরে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কারেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা কোরে ইন্ডিভিজুয়ালি কারেন্ট পাওয়া যায়, কিন্তু একটা থিক কোর থাকলে যে পরিমাণ কারেন্ট হতো, এখানে ইন্ডিভিজুয়াল সবগুলো কারেন্ট যোগ করলেও ওই পরিমাণ কারেন্ট হবে না, তার থেকে কমই হবে। সো কোরের লসটাকে কমানোর জন্য কোরগুলোকে অবশ্যই আমি স্লাইস করে কেটে কেটে তারপর এটাকে আমি জোড়া দেব, ঠিক আছে। এবং এই কোরটা আমি আয়রনের নিব নাকি শীট স্টিলের উপর নিব তা নির্ভর করবে আমার কস্টের উপরে। যদি আমি কস্টের কথা চিন্তা না করি তাহলে শীট স্টিল নিতে পারি, যেখানে হচ্ছে ফ্লাক্সের পরিমাণ অনেক ভালো যায়, খুব সহজেই ফ্লাক্স ডেন্সিটিটা ভালো পাওয়া যায় আমার এইসের তুলনায়। এই গল্প দিলে পারে ফ্লাক্স ডেন্সিটি বেশি যায়, তাই না? বিএস কাপ করছো না, সো আমি শীট, এই কোরটা শীট স্টিলের হতে পারে, শীট আয়রনের হতে পারে, আরো অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে যেগুলো ইউজ করতে পারি। ওকে, এখন এই কোরের উপর আমি 2টা কয়েল অবশ্যই অন করব। এর একটাকে বলি হচ্ছে আমি প্রাইমারি কয়েল, একটাকে বলি আমি আর একটাকে বলবো হচ্ছে আমি সেকেন্ডারি কয়েল, একটাকে বলবো
প্রাইমারি, একটাকে আমি সেকেন্ডারি। সো এটাকে বলবো আমি প্রাইমারি কয়েল, এটাকে বলবো হচ্ছে আমি উইন্ডিংও বলতে পারো, কয়েলও বলতে পারো, কোনো সমস্যা নেই। সো প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল। সো একটা ট্রান্সফরমার দুইটা কয়েল থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি। এবং এই ট্রান্সফরমারটা কাজ করবে ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল এর উপরে। সো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সো এই ট্রান্সফরমারটা কাজ করতে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এর ল এর উপর ভিত্তি করে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল কি বলছে যে কন্ডাক্টর ইনসাইড এ অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড এ ভোল্টেজ। সো বলছে যে আমি যদি একটা কয়েল থাকে, একটা কন্ডাক্টর বা একটা কয়েল থাকে, এই কয়েলটার ভিতরে যদি অলওয়েজ একটা ফ্লাক্স অল্টারনেট করে, একটা ফ্লাক্স অল্টারনেট করে ফাই, যদি সবসময় দিক চেঞ্জ করে একটা ফ্লাক্স, তার ভিতরে যদি এই কয়েলটাকে রাখি তাহলে কয়েলের ভিতরে এক ধরনের ভোল্টেজ ইনডিউস হয়। এই কথাটাই তোমরা পরীক্ষার হলে অনেকেই লেখা। স্যার এই অল্টারনেটিং ফ্লাক্সটা হচ্ছে ভোল্টেজের প্রভাব, দ্যাট মিন্স হচ্ছে ইলেকট্রনের প্রভাব হচ্ছে। তো ইলেকট্রনের প্রভাবকে কিভাবে প্রভাবিত করে মানে অল্টারনেটিং ফ্লাক্সটা? অল্টারনেটিং ফ্লাক্সটা কোথা থেকে আসছে সেটা আগে দেখো। এখানে একটা ভোল্টেজ যখন অ্যাপ্লাই করি, সেই ভোল্টেজের জন্য এই কয়েলের ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহ তৈরি হয়। সেই কারেন্টের জন্য একটা ফ্লাক্স তৈরি হয়, এই কয়েলের ভিতরে একটা ফ্লাক্স তৈরি হয়। সো ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্টটা কম বেশি হয়। সো কারেন্ট যত বেশি হবে ফ্লাক্স তত বেশি হবে, কারেন্ট যত কম হবে ফ্লাক্স তত কম হবে। এখানে ভোল্টেজের সাথে রিলেশন। যদি ভোল্টেজ কমে যায় তাহলে ফ্লাক্সের পরিমাণ কমে যাবে। ফ্লাক্স কিভাবে পাচ্ছি আমি? ফ্লাক্স মানে তো ম্যাগনেটিক ফিল্ডের একটা তথ্য তুমি পাচ্ছ। আমি যদি একটা কয়েল তৈরি করি, কয়েল তৈরি করার পরে কয়েলের মধ্যে কারেন্ট দিলে সে অটোমেটিকলি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সো এখানে একটা কয়েল দিয়েছি, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ভোল্টেজ কম দিলে ম্যাগনেটিক ফিল্ডটা বড় হবে, ভোল্টেজ বেশি দিলে ভোল্টেজ কম দিলে ম্যাগনেটিক ফিল্ড ছোট হবে, ভোল্টেজ বেশি দিলে ম্যাগনেটিক ফিল্ড বড় হবে। এভাবেই আমি ভোল্টেজের সাথে একটা রিলেশন তৈরি করতে পারি। এখানে যে পরিমাণ ফ্লাক্স আসবে সেই ফ্লাক্সটাই সেকেন্ডারিতে ভোল্টেজ তৈরি করবে। ওকে, এখানে ফ্লাক্সের পরিমাণ যদি কমাইতে বাড়াইতে পারো তাহলে সেকেন্ডারিতে ভোল্টেজ কমতে পারে বা বাড়তে পারে। তারপরে বেসিক্যালি মানে কোশ্চেনটা হচ্ছে স্যার এই যে সেকেন্ডারিতে আমরা যদি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন করি, যদি হচ্ছে কোনো কোডই না দিই মাঝখানে, জাস্ট হচ্ছে একটা মিউচুয়াল ইন্ডাকশনে এখানে একটা রাখলাম কন্ডাক্টর যেটা অল্টারনেট হচ্ছে, পাশে একটা রাখলাম। সো এখন হচ্ছে সেকেন্ডারি যে আমরা যেটা রাখলাম মিউচুয়াল ইন্ডাকশন যে হবে, সো এখানে মিউচুয়াল ইন্ডাকশন আলটিমেটলি হচ্ছে। সো এখানে ইলেকট্রনের প্রভাবটা কিভাবে হচ্ছে, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডে কি ফোর্স করছে নাকি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড মানে ফোর্স করে হচ্ছে সেকেন্ডারি ইয়াতে হচ্ছে? আচ্ছা, এখানে যখন আমি বলছি যে একটা ফ্লাক্স এখানে অল্টারনেট করতেছে, তখন এখানে একটা কথা বলে দিয়েছি, ফ্লাক্স অল্টারনেট করার জন্য এই কন্ডাক্টরের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। এখানে একটা ফ্লাক্স অল্টারনেট করতেছে এই কোরের ভিতর দিয়ে। চিন্তা করো, মানে একটা এটা হচ্ছে একটা কোর, কোরের ভিতরে আমি কয়েল পেঁচিয়ে রেখেছি, কোরের ভিতর দিয়ে ফ্লাক্স অল্টারনেট করতে। তার জন্য আমার এখানে যদি একটা কয়েলের দুইটা মাথা হয়, এই দুইটা কয়েলের মাথায় ভোল্টেজ তৈরি হচ্ছে। ওই ভোল্টেজটাই ইলেকট্রনটাকে পুশ করতেছে, ওই ভোল্টেজটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। এটা তো ম্যাগনেটাইজড হয়ে গেছে। কোনটা? যেখানে যে কোরটা ম্যাগনেটাইজ হয়ে গেছে। তো কোরটা ম্যাগনেটাইজ হয়ে গেছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের দুইটা কম্বিনেশন আছে। এখানে যেমন ম্যাগনেটিক ফিল্ড আমার ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে সাহায্য করতেছে, তাই না? তুমি অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড ছাড়া ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারবে। এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের অল্টারনেট হচ্ছে, তার জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, কি ভোল্টেজ। তারপরে বলো, মানে কারেন্টটা এই ইলেকট্রিক ফিল্ডের জন্য শেষ পর্যন্ত প্রবাহিত হবে। ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড কারণ ভোল্টেজ, কারণ ম্যাগনেটিক ফিল্ড থাকলে যদি ভোল্টেজ না থাকে তাহলে তো তোমার কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে কোড ছাড়া হবে না। মানে যেখানে যেখানে তবে টুটি যেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে সেখানে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড থাকবে। একভাবে বলা যায় যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, তারপরে তুমি আরো এটা হচ্ছে স্যার ম্যাগনেটাইজড হয়ে যাওয়ার পরে এখানে যে হচ্ছে ম্যাগনেটিক ডোমেইনগুলো এগুলো কি অটোমেটিক অ্যালাইন হয়ে যায় হচ্ছে ইলেকট্রনগুলোকে যে ইয়ে করতেছে এগুলো উপরে নিচে হয়ে যায়। আচ্ছা, সো আমি কয়েলটা পেঁচিয়েছি কোরের উপরে। এইটা হচ্ছে আমার দুইটা লিড, যেটা একটা প্রাইমারিতে আছে একটা সেকেন্ডারিতে আছে। সো এটা হচ্ছে আমার কোর। এই কোরের ভিতরে মিলিয়নস অফ ম্যাগনেটিক ডোমেইন আছে বা মিলিয়নস অফ ইলেকট্রন আছে ধরে নিই। সো ইলেকট্রনগুলো একটা ডোমেইনে অ্যালাইন হয়ে আছে। সো যদি ডোমেইনগুলো সম্পূর্ণরূপে অ্যালাইন হয় তাহলে বেস কার্বন স্যাচুরেশন রিজনে থাকে, তাই তো? সো যত বেশি তুমি অ্যালাইনমেন্ট ম্যাগনেটিক ডোমেইনগুলো অ্যালাইনমেন্ট করবে, কিন্তু
কথা হচ্ছে এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু ইন্টারচেঞ্জ হচ্ছে বারবার, এসি তো। সো ফ্লাক্সটা এদিকে এদিকে করছে, সো একবার উপর দিকে হলে ডোমেনগুলো আবার নিচের দিকে অ্যালাইন হচ্ছে, একবার উপর দিকে অ্যালাইন হচ্ছে, একবার নিচের দিকে অ্যালাইন। এই জন্যই তো ফ্লাক্সটা অল্টারনেট করতেছে। ফ্লাক্সটা একবার উপরে নিচে আমি কেন বলছি, কারণ এই ডোমেনগুলো বারবার অল্টারনেট করতেছে। ডোমেন যেহেতু অল্টারনেট করতেছে, সো অল্টারনেটিং ফ্লাক্স এখানে আছে। অল্টারনেটিং ফ্লাক্সের জন্য এই কয়েলের মাথায় একটা ভোল্টেজ তৈরি হয়। সেই ভোল্টেজটা হচ্ছে আমি যদি এখন শর্ট করে দিই, তাহলে ওই ভোল্টেজের জন্য একটা কারেন্ট পাবো। বুঝতে পারছেন? ম্যাগনেটিক ডোমেন অবশ্যই অল্টারনেট করতে হবে। এই ম্যাগনেটিক ডোমেন অল্টারনেট করার জন্যই তোমাকে একটা কার্ভ আমি দেখিয়েছিলাম, হিস্টেরিসিস কার্ভ। এই হিস্টেরিসিস কার্ভটা কেমন ছিল? ম্যাগনেটিক ডোমেন একবার এদিক থেকে এদিকে গেল, ফেরার পথে আর এই পথে আসলো না, এখান থেকে আসলো, তারপরে এদিকে গেল, আবার এদিকে গেল, এরপরে গিয়ে আবার এদিকে গেল। সো খেয়াল করো, এদিক থেকে এদিকে, এদিক থেকে। ওকে, সো এটা হচ্ছে এইচ, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা হচ্ছে বি। সো এদিকে আমি কারেন্ট দিচ্ছি, এদিকে আমি কারেন্ট দিচ্ছি, এদিকে আমি ফ্লাক্স ডেনসিটি পাচ্ছি। সো যখন আমি এদিকে কারেন্টটা দিচ্ছি, ওই যে ডোমেইনগুলো হয়তো একদিকে অ্যালাইনমেন্ট এদিকে হয়েছে। যখন কারেন্ট অন্যদিকে আমি ইয়ে করতেছি, তখন ওই ডোমেইনগুলো রিভার্স হচ্ছে। সো যদি ডোমেইনগুলো সবগুলো উপরের দিক থাকতো, এখন সবগুলো নিচের দিকে অ্যালাইনমেন্ট, মানে একবার উপরের দিকে একবার নিচে। এটা যদি একটু স্যার এসি যে সাইন ওয়েভ ওটার সাথে যদি রিলেট করতেন প্রত্যেকটা সাইন ওয়েভের সাথে রিলেট করা যাবে না। ফার্স্ট হাফ সাইকেলে স্যার হ্যাঁ, এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে কারেন্ট বা ভোল্টেজ তুমি জানো। সো ফার্স্ট হাফ সাইকেলের জন্য খেয়াল করে দেখো, ফার্স্ট হাফ সাইকেল। সো কারেন্টটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, কারেন্টটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, এদিকে খেয়াল করো, কারেন্টটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, কারেন্টটা ম্যাক্সিমাম পজিশনে আসবে। সো কারেন্ট যখন বাড়াচ্ছি তখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়ছে। সো কারেন্ট যখন বাড়ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়ছে, কারেন্ট যখন বাড়ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়ছে। এটা সাইন ওয়েভের মতো করে এখানে বাড়ছে। যখন এখানে সাইন ওয়েভের মতো করে বাড়ে, তখন এটা লিনিয়ারলি বাড়বে। এটা গ্রাফটা ছিল এরকম, আমি একটা কনকেভ আপ এই এইরকম, ওই ঠিক সাইন ওয়েভের মতো এরকম ফলো করতে পারে না, একটু অন্যরকম ডিজাইন শেপে যায়। সো বাড়লো বাড়লো এরকম গিয়ে ম্যাক্সিমাম পজিশনে আসলো। ধরলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এটা হচ্ছে আই ম্যাক্স, এটা হচ্ছে আই জিরো। আই জিরো যখন জিরো তখন বি হচ্ছে জিরো। আই জিরো যখন জিরো তখন বি জিরো, তখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিও জিরো। এখন আই বাড়াচ্ছি, তখন তো অবশ্যই ফ্লাক্স বাড়বে কয়েলের ভিতর দিয়ে কোনো না কোনো ভাবে। সো বি বাড়তেছে, বি বাড়লে অবশ্যই এখান থেকে ফ্লাক্সের পরিমাণ বাড়বে, আস্তে আস্তে বাড়ে না ম্যাক্সিমাম, মানে স্যাচুরেশন হয়ে গেছে। তো ম্যাক্সিমাম এর হচ্ছে স্যাচুরেটিং পয়েন্ট, ওই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি আমি পাইলাম। আচ্ছা, এরপরে গিয়ে এখান থেকে তো আমি সাইন ওয়েভের পিক থেকে তো কমে যাচ্ছে, এখন এই পোরশনে কমে যাচ্ছে না, এই পোরশনে বাড়লে এই পোরশনে কমলো। তো এখন কারেন্ট কমতেছে। তো কারেন্ট যদি কমে, এটা এই দিকে আসার কথা ছিল না বা ফেরত, যে এখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যদি কমাই দিই, তাহলে ফ্লাক্স ডেনসিটি তো কমার কথা। সো কারেন্ট যখন এই পজিশন থেকে কমালাম, তখন এ আর এই পথে আসে না, এই উল্টা পথে এই দিক দিয়ে যায়, এখন কমতেছে। তো কারেন্ট কমে যাচ্ছে, ফ্লাক্স ডেনসিটি কমে যাচ্ছে, কারেন্ট কমে যাচ্ছে, ফ্লাক্স ডেনসিটি কমে যাচ্ছে, কারেন্ট কমে যাচ্ছে, ফ্লাক্স ডেনসিটি কমে যাচ্ছে, কারেন্ট জিরো, ফ্লাক্স ডেনসিটি জিরো হলো। কিছু কারেন্ট ডেনসিটি জিরো, আছে, কারেন্ট জিরো, ফ্লাক্স ডেনসিটি জিরো হলো না। এটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। এটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি। তখন আমি কি বলেছিলাম, যে কারেন্ট তো কমাই দিচ্ছি, ধরো ম্যাক্সিমাম পজিশনে সবগুলো ডোমেইন অ্যালাইন হয়ে গেছে। কারেন্ট যখন কমাই দিচ্ছি, কিছু কিছু ডোমেইন ফোর্সফুলি ডিসলোকেট হয়ে যাচ্ছে, অ্যালাইনমেন্টে থাকতেছে না। তার মানে অ্যালাইনমেন্টে কিছু কিছু ক্ষেত্রে থাকতেছে না, এইখানে এসে তাহলে সবগুলোই ডিসলোকেট হয়ে যাওয়া উচিত। এখন তো কারেন্ট নেই, কিন্তু এইটা হয় না, ওই ধরনের ম্যাটেরিয়াল এই ধরনের প্রদর্শন করে না। সো কারেন্ট জিরো করে দিলেও সবগুলো ডোমেইন আবার আগের মতো আগের জায়গায় ফেরত আসে না, কিছু কিছু ডোমেইন অ্যালাইনমেন্ট হয়েই থাকে। যেহেতু কিছু কিছু ডোমেইন অ্যালাইনমেন্ট হয়েই থাকে, সেক্ষেত্রে আমি একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম সেখানে পাবো, মানে পরিত্যাগ, মানে যেটা থাকার কথা ছিল না, সেটা তখনও কিছু কিছু অ্যালাইনমেন্ট হয়েছিল। এখন ওই অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার কারণে যখন নেগেটিভ সাইকেল শুরু হয়ে গেছে, তখন তো পিছনের দিকে আসার কথা, সে পিছনের দিকে আর আসতেছে না। সে কি করতেছে, এখনো কিন্তু তার পজিটিভই আছে পার্টটা, আস্তে আস্তে সে কমতেছে, এই পজিশন হয়তো কারেন্টটা ব্যবহার করলো, ওইটাকে কারেকশন করার জন্য সে এক্সট্রা একটা কারেন্ট ব্যবহার করে ফেললো নেগেটিভ দিকে কারেন্ট এক্সট্রা ব্যবহার করছে। এখন নেগেটিভ ওর পরে যদি কারেন্টটা বাড়ে, এই পোর্শন থেকে কারেন্টটা যদি আবার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম দিকে বাড়াই, তাহলে
আবার ফ্লাক্সের পরিমাণ এরকম বাড়তে থাকে, ম্যাক্সিমাম আসলে আবার স্যাচুরেট হয়ে যাবে, স্যাচুরেট হয়ে গেল। এখন তো আস্তে আস্তে কমার কথা, আস্তে আস্তে এই ম্যাক্সিমাম এটা হচ্ছে আই ম্যাক্স মাইনাস, এখান থেকে যখন আবার কমাই দিব বা বাড়াই দিব, যদি বলো মাইনাস হলে কম কম, পজিটিভ দিকে মানে বাড়াই দাও, যদি আবার বাড়াই দেই, বাড়াই দিলে ওইটা ঠিক উল্টা জিরোর কাছাকাছি যদি যাই, তাহলে এখানে দেখো আবার এদিক দিয়ে আসতেছে, এই পজিশনে যখন কারেন্ট জিরো করে ফেলেছি, আবার এগেইন আবার যখন এটা উপর থেকে সম্পূর্ণ নিচের দিকে ফ্লিপ হয়ে গেছিল, আগে তো প্রথমে উপরের দিকে ছিল ডোমেইনগুলো, পরে আমি ওকে জোর করে ফ্লিপ করে নিচের দিকে করে ফেলেছি। যখন নিচের দিকে করেছি তখন তো আবার ওকে সাইকেল, তো একটা সাইকেল তো সাইন ওয়েভ, তো সো নেগেটিভ পার্ট যখন আবার পজিটিভ পার্ট শুরু হচ্ছে, যখন পজিটিভ সাইকেল শুরু হচ্ছে, তখন ওটা ফ্লিপ করে আবার উপরের দিকে যাওয়া উচিত, কিন্তু সে উপরের দিকে যায় না, কিছু রেসিডুয়াল ম্যাগনেটিজম রাখে। তখন যখন আবার পজিটিভ সাইকেল শুরু হবে, ওই পজিটিভ সাইকেলের একটা পোরশন সে আবার এটাকে জিরো করার জন্য ব্যবহার করবে। আচ্ছা স্যার, হিস্ট্রিজ কার্ভের থেকে যেহেতু আমরা সাইকেলটা অপোজিট হচ্ছে, পজিটিভ পজিটিভ থেকে সাইকেল সুইচ হচ্ছে, এই জন্য বারবার দেখা যাচ্ছে যে কিছু না কিছু রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকে যাচ্ছে। এটা যদি আপনি দেখালেন একটা ওয়েভ লেন্থের জন্য, এটা সবগুলো ওয়েভলেন্থের জন্য সেম আছে, এটা কি মানে বারবার রিপিটেটিভ, এবং এই ঘটনাটা রিপিটেটিভ ঘটে, মানে এই যে একটা পার্টিকুলার একটা ম্যাটেরিয়ালের জন্য এই গ্রাফটা একটাই হয়, এই ধরনের আরেকটা গ্রাফ আসবে না। ও করবে কি, পরবর্তী সাইকেলটা আবার আমি আঁকি, পরবর্তী সাইকেলটা আবার আমি আঁকি, পরবর্তী সাইকেলটা আঁকলাম, এটা সুন্দর হলো, আরো সুন্দর আঁকা উচিত ছিল আমার। সো এখানে জিরো হলো, এই পজিশনে ধরলাম পজিটিভ এই পর্যন্ত দেওয়ার ফলে সে জিরো, জোর করে জিরো বানিয়েছে। এর পরবর্তী সাইকেল আবার যখন আসলো, যাবে 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 ম্যাক্সিমাম, তারপরে ম্যাক্সিমাম থেকে কমবে তো, কিন্তু এখন ফেরত আসার সময় তো আগে কিন্তু আবার এই পথ দিয়ে আসবে, এটা দিয়ে আসবে স্যার। হ্যাঁ এই পথে আর কোনোদিনও যাবে না। না না না, মানে সেকেন্ডটা যেটা ফেরত আসারটা, মানে ওইটা দিয়ে আসবে নাকি এখন আবার মানে আরেকটা চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে, এটা যেমন ছিল আগেরটা ঠিক যেমন ছিল, হিস্টেসিস লুপ কখনো চেঞ্জ হবে, সেম হিস্টেসিস লুপ। এই গ্রাফের ভিতর ঘোরাফেরা করবে, এই গ্রাফের ভিতরে আমি সবসময় ঘোরাফেরা করবো, এই গ্রাফের ভিতরে, ঠিক আছে? সো এখানে কি পরিমাণ এক্সট্রা কারেন্ট লেগেছিল সেটাকে বলা হয় কোরেসিভ ফোর্স। কোরেসিভ ফোর্স বলছি না, কোরেসিভ ফোর্সের কথা বলছি। এখানেও একটা কোরেসিভ ফোর্স লাগবে, এটা হচ্ছে নেগেটিভ কোরেসিভ ফোর্স, এটা হচ্ছে পজিটিভ কোরেসিভ ফোর্স। এই দুইটা যোগফলই হচ্ছে হিস্টেসিস লস। দুটো ফোর্স অ্যাপ্লাই করছিলাম, দুটো ফোর্সের জন্য একটা পাওয়ার লস হয়েছে, সেটা হচ্ছে লস। আমি চেষ্টা করি এই হিস্টেসিস লুপটা যত ছোট করা যায়, যে ম্যাটেরিয়ালের জন্য ছোট হবে তত বেশি লসটা কম হবে। দেখেছো কোথায় কিসের সাথে রিলেটেড, তোমার এক কোশ্চেন থেকে কোথায় যাওয়া আছে, তো সবকিছু তোমার মাথায় থাকতে হবে। স্যার টেকনিক্যালি তো এটা মানে গ্রাফের থেকে তো বলতে হবে, যদি এরকম বারবার হিস্ট্রিসিস পাথটা যদি চেঞ্জ হতো, তার মানে ওই ম্যাটেরিয়ালটাই ফল্টি বা ইভেন্টুয়ালি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি বারবার চেঞ্জ দেখবে হিস্ট্রিস লুপটা বারবার বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বারবার তুমি চিন্তা করো যে একবার সাইকেল একটা চেঞ্জ হয়েছে, পরবর্তীতে লুপটা অন্যরকম হয়ে গেছে, দেখো লুপটা যদি ছোট হয়ে যায় তাহলে আমার জন্য ভালো, কিন্তু লুপটা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ম্যাটেরিয়ালে হিট জেনারেট করবে বেশি, তখন হিট হয়ে থাকবে। কারণ এই লুপটা যত বেশি বড় হবে, কোরেসিভ ফোর্স তত বেশি লাগবে, ম্যাটেরিয়াল তত বেশি পাওয়ার কনজিউম করবে। সো যদি ঘটতে ঘটতে এরকম হয়, লুপটা অনেক বড় হয়ে গেছে, মানে বারবার দেখা যাচ্ছে যে বারবার যদি চেঞ্জ হয়, রেসিডুয়াল ম্যাগনেটিজম রয়ে যাচ্ছে আর কি, মানে প্রতিবার সাইকেলে প্রতি সাইকেলে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে, সেটা ফিক্সড পরিমাণ। এটা হচ্ছে বিআর, এই পরিমাণ থাকবে, এটা পজিটিভ দিকে, এটা বিআর। এই পোরশনটা সবসময় সেম, আমার আকার সমান হয়নি, উপরের দিকে যতটুকু থাকবে নিচের দিকেও ঠিক ততটুকুই থাকবে। এই রেসিডুয়াল ম্যাগনেটিজম কখনো কম বেশি হবে না, কম বেশি যখনই হবে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য সেম স্যার। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য সেম না, ম্যাটেরিয়াল ওয়াইজ ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, যেমন কাস্ট আয়রনের জন্য একরকম হতে পারে, সিটি ও না, স্টিলের ওইটার জন্য কথা বলি না, মানে প্রত্যেকটা ম্যাটেরিয়াল ডিফারেন্ট হতে পারে, কিন্তু ম্যাটেরিয়ালের জন্য যে তার নিজস্ব যে হিস্ট্রিস গ্রাফটা ওটা সেম, এটা সেম। ওটা সেম। একটা ম্যাটেরিয়ালের জন্য একটাই হিস্টেসিস গ্রাফ পাওয়া যাবে, দুইটা পাওয়া যাবে, ঠিক আছে? সো আমরা খুঁজে খুঁজে দেখেছি যে সিলিকন ইম্পিউরিটি অ্যাড করে শীট স্টিল যদি ব্যবহার করি তাহলে সেগুলো অনেক ভালো ফ্লাক্স পাস করে, অনেক ভালো ম্যাটেরিয়াল হিসেবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো এইটা হচ্ছে আমার ট্রান্সফর্মার। বেসিক একটা জিনিস ছিল ট্রান্সফর্মার। আমি এখানে একটা কি করি, অল্টারনেটিং একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, অল্টারনেটিং একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি। সে অল্টারনেটিং ভোল্টেজ এখানে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করে, অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করে,
সেই অল্টারনেটিং ফ্লাক্স সেকেন্ডারিতে যখন লিংক আপ হয় তখন সেকেন্ডারিতে একটা অল্টারনেটিং ভোল্টেজ তৈরি করে E2, এখানে প্রাইমারিতে ভোল্টেজ ইনডিউস হয় E1। তাই না? এটাই তো ট্রান্সফরমারের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল। এখন এই ট্রান্সফরমারের E1 যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা ক্যালকুলেশনের জন্য আমরা রুলস বের করেছিলাম। E1 সমান কি 4.44 F5M N1 বা NP F5, এটাতে রুলসটা। এখানে হচ্ছে F হচ্ছে ফ্রিকোয়েন্সি, phi হচ্ছে প্লাস, N1 হচ্ছে ট্রান্স নাম্বার। এখান থেকে যদি B দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে B বাই A লিখতে হবে। ফ্লাক্স ডেনসিটি 5 বাই A, যদি তুমি B দিয়ে রিপ্রেজেন্ট করো B ইনটু A দিয়ে তখন লিখতে হবে, ইকুয়েশনটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? সো নরমালি আমরা 5 দিয়ে লিখি। এটা কি এই ভোল্টেজটা আরএমএস ভোল্টেজ নাকি এভারেজ ভোল্টেজ? এই যে ভোল্টেজটা ইনডিউসড হলো, আমি যে ইকুয়েশনটা দেখালাম, এই ইকুয়েশনটা আরএমএস ভোল্টেজ নাকি এভারেজ ভোল্টেজ? এটা কি এভারেজ ভোল্টেজ নাকি আরএমএস ভোল্টেজ? তোমরা যত এসি মাল্টিমিটার দেখতে পাবে, এসি মিটার, ভোল্টেজ ভোল্ট মিটার, অ্যামিটার দেখতে পাবে, এগুলো এভারেজ ভ্যালু ক্যালকুলেট করে না আরএমএস ভ্যালু? অফ কোর্স ইটস দ্য আরএমএস ভোল্টেজ। আমি ক্যালকুলেশনে কোথাও না কোথাও দেখেছি, দেখো রুট দিয়ে ভাগ করা আছে, হ্যাঁ রুট দিয়ে ভাগ করা আছে কোথাও না কোথাও দিয়ে। কেন করছি? আমি প্রথমে এভারেজ ভ্যালু ক্যালকুলেট করেছিলাম, সেই এভারেজ ভ্যালুর আরএমএস ভ্যালু কত সেটা পরে রুট 2 তে ভাগ করার পরে এটা 4.44 হয়েছিল, তার আগে কিন্তু হয়েছিল না। খেয়াল করে দেখো। সো এই যে ভ্যালুটা পাই ট্রান্সফরমার ইকুয়েশনে, অবশ্যই এটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। সো প্রাইমারিতে যে ইকুয়েশন থাকবে সেকেন্ডারিতে সেম ইকুয়েশন থাকবে, শুধু পার্থক্য আসবে হচ্ছে N2 এখানে। ঠিক আছে? সো এখান থেকে ট্রান্স রেশিও সম্পর্ক বলেছিলাম, কারণ ট্রান্সফরমার বেসিক কাজ হচ্ছে একটা ট্রান্সফরমার ব্যবহারই করা হচ্ছে ভোল্টেজ আপ এবং ডাউন করার জন্য, সেইটাকে রিলেট করার জন্য আমি এই ট্রান্স রেশিওর একটা সম্পর্ক বের করেছিলাম। সো E2 বাই E1 ইকুয়াল টু A। যদি A এর ভ্যালু 1 হয় তাহলে E1 এবং E2 সমান। A এর ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে কি কথা, প্রাইমারিতে যে পরিমাণ ট্রান্স আছে সেকেন্ডারিতেও সেম পরিমাণ ট্রান্স আছে, ট্রান্স নাম্বারে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে? সো যদি A এর ভ্যালু 1 থেকে বড় হয়, যদি A এর ভ্যালু 1 থেকে A গ্রেটার দেন 1 হয়, A গ্রেটার দেন 1 হয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমি স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই না? A এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় সেটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো। কথা সত্য? হ্যাঁ, আমরা সার্চ করব, রাস্তা শুনো মারবো, চোখ কান পেঁচা, স্টেপ আপ হবে। সো এ দেখো A যখন সমান 1 তখন দুইটা ভোল্টেজ সমান। A যখন 1 থেকে বড় তখন অবশ্যই ভোল্টেজটা বেশি হবে। দেখো সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি হচ্ছে, E1 এর সাথে A গুণ করতেছি বারবার, সরি E2 সমান A ইনটু E1। সো E1 এর সাথে A গুণ হচ্ছে। সো A যদি 1 এর থেকে বড় হয় তাহলে ভোল্টেজটা স্টেপ আপ হবে, A যদি 1 এর থেকে ছোট হয় তাহলে স্টেপ ডাউন হবে। মনে থাকবে? সো E1 ডিভাইডেড বাই, তোমরা অধিকাংশই পড়ছো পরীক্ষা হলে, E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল টু A লিখেছো। আমি কোথাও এটা দেখাইছি, কিন্তু তোমরা সব ম্যাথমেটিক্সে এই কাজটা করছো। এটা করতে গেলে তোমার রুলস পুরোটা চেঞ্জ করতে হবে না, তোমাকে আমি শিখিয়েছি সেভাবে। তুমি কোথাও থেকে দেখেছো, হয়তো অনেকেরই হয়েছে কিন্তু অনেকেরই আবার হয়নি। যেটা বলি সেটা করতে হবে। E1 বাই E2 করা যায়, কিন্তু সেটা করলে ঝামেলা আছে, তোমার রুলসগুলো কিছু সেট অফ রুলসে চেঞ্জ আনতে হবে। আমি বলেছি E2 বাই E1, এটা হচ্ছে A হচ্ছে ট্রান্স রেশিও E2 বাই E1। আর কারেন্টের ক্ষেত্রে বলছিলাম হচ্ছে E2 বাই E1 I1 বাই I2 ইকুয়াল টু A। আর ইম্পিডেন্সের ক্ষেত্রে বা Z2 বাই Z1 সমান H স্কয়ার।
এই কয়টা রুলস হচ্ছে আমি এই ট্রান্সফর্মার করানোর পরে শিখিয়েছিলাম, তাই না? যে ভোল্টেজটা কিভাবে আপ এবং ডাউন করে সেটা তুমি এক্সপ্লেইন করো, তোমাকে বলতে হতে পারে যে ভোল্টেজ কিভাবে আপ এবং ডাউন হবে সেটা তোমাকে তুমি এক্সপ্লেইন করে দেখাও, তখন তোমাকে এই ট্রান্স রেশিও দিয়ে বুঝাইতে হবে। স্যার E2 বাই E1 সমান যদি A হয়, A হচ্ছে ট্রান্স নাম্বার, যদি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্স বেশি রাখি তাহলে A গ্রেটার দেন অন হবে, A যদি গ্রেটার দেন অন হয় তাহলে অবশ্যই প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজটা বেশি পাওয়া যাবে। দেখো এইগুলো যদি না বোঝো তাহলে তুমি ম্যাথমেটিক্স পাবে না। ম্যাথমেটিক্স হচ্ছে বেসিকের উপর ভিত্তি করে তৈরি করা, এই জন্য আমি ম্যাথমেটিক্স না পড়াই বেসিক পড়াই। আমি তো চাইলে ম্যাথমেটিক্স পড়াইতে পারতাম, আমি তো পড়াচ্ছি না, ঠিক না? কেন পড়াচ্ছি না? কারণ ম্যাথমেটিক্স থেকে এটা গুরুত্বপূর্ণ বেশি। যদি এই জিনিস তুমি ভালো মতো করে বুঝে যাও, যত কঠিন ম্যাথমেটিক্স হোক না কেন তুমি দেখবা যে ঘুরে ফিরে ওই জিনিসই আসছে। ঠিক আছে? সো এইটা দিয়ে তোমাকে আমি একটা ট্রান্সফরমারের প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সফার করার জন্য আমি কেন বলছিলাম ট্রান্সফার করার কথা। তো একটা ট্রান্সফরমার যখন শিখিয়েছিলাম শেখানোর পরে আমি বলছিলাম যে এই ট্রান্সফরমার তো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, কিন্তু তুমি দেখাচ্ছ একটা মেকানিক্যাল পার্টের মতো। এটাকে ইলেকট্রিক্যালি তুমি একটু রিপ্রেজেন্ট করে দেখাও তো, এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু ড্র করো তো ইলেকট্রিক্যালি কেমন। তখন আমি বলছিলাম এই ট্রান্সফরমারের কি কি প্যারামিটারস আছে সেইগুলো তুমি আগে লক্ষ্য করো। এই ট্রান্সফরমার প্যারামিটার আছে হচ্ছে প্রাইমারিতে একটা ভোল্টেজ ইনডিউসড হয়েছে সেটা একটা আছে, প্রাইমারিতে একটা কারেন্ট যাচ্ছে সেটা একটা আছে, প্রাইমারিতে একটা ভোল্টেজ আছে সেটা একটা আছে, প্রাইমারি কয়েলের একটা রেজিস্ট্যান্স আছে সেটা একটা হবে, প্রাইমারি কয়েল থেকে একটা লিকেজ ফ্লাক্স হচ্ছে সেটা একটা আছে। এর বাইরে কি আর কিছু আছে? আর তো কিছু নেই, বলা হয়ে গেছে। তো ওই জিনিসটা এখন আমি ইকুইভ্যালেন্ট সার্কিটে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। সেটার জন্য আমি বলছিলাম নো লোড অবস্থায় এক ধরনের হবে, অন লোড অবস্থায় আর এক ধরনের হবে। নো লোড অবস্থায় এই ট্রান্সফরমার দিয়ে খুব কম পরিমাণ কারেন্ট যায়, নো লোড অবস্থায় কারেন্ট যাওয়ার কথা না, কিন্তু তারপরেও কারেন্ট যায়। কারণ একটা তুমি যখন কয়েল নিবে, কয়েলে যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, ওই কয়েলটা করবে কি ইন্ডাক্টরের মতো বিহেভ করবে। সে কি করবে? কিছুটা এনার্জি স্টোর করার চেষ্টা করবে। সো লাইন থেকে একটা এনার্জি নিয়ে সে বসে থাকবে আর কিছু করবে। সো প্রাথমিক অবস্থায় সে অবশ্যই একটা কারেন্ট নিবে। সো একটা কয়েল যেহেতু এখানে আছে, নো লোড কন্ডিশনে সে একটা কারেন্ট নেয়। কেন এই কারেন্টটা নেয় সেটা এক্সপ্লেইন আমরা করার জন্য প্রস্তুত ছিলাম, যে কেন কারেন্টটা নিচ্ছে এটা ব্যাখ্যা তো করতে হবে। তখন আমরা কথা বললাম যে এই কয়েলের ইটসেলফ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে, তার জন্য একটা কারেন্ট লাগবে। অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড এমনি এমনি তৈরি হবে না, কারেন্ট দিয়ে তৈরি করতে হবে। তো তার জন্য একটা কারেন্ট যাবে। আর এই কোরের ভিতরে লস আছে না, কোর লস হচ্ছে না, যেহেতু কয়েলটা আমি কোরের উপর পেঁচিয়েছি, কোরের কিছু ইফেক্ট এখানে অবশ্যই আছে। সো ওই কোরের ভিতরে একটা কারেন্ট তৈরি হয়েছে, ইডি কারেন্ট, আর একটা লস হয়েছে হিস্টেসিস। এই দুইটার জন্য একটা কারেন্ট সেটা। সো প্রাইমারি থেকে যে কারেন্টটা টানছিল সেটা বলছিলাম আইএম এবং এই আইএমটা কি ম্যাগনেটাইজেশন, অর্থাৎ কোরকে ম্যাগনেটাইজ করতেছে সে। আর আইডব্লিউটা কি কোরের ভিতরে যে রেজিস্টিভ পার্ট ছিল সেই রেজিস্টিভ পার্টের জন্য লসটা হচ্ছে। সো নো লোড অবস্থায় সেটা বলছিলাম তাহলে দুইটা কারেন্ট তো আলাদা আলাদা, দুইটা কারেন্ট সিরিজ সার্কিটে দুইটা কারেন্ট পাওয়া যায়, প্যারালাল সার্কিটেই সম্ভব। সো এই দুইটা লসকে আমি সার্কিটে দেখানোর জন্য, মানে ওই দুইটা লস কিভাবে আমি ভিজুয়ালাইজ করতে পারি, এটা তো মাইক্রোস্কোপ দিয়ে ওখানে দেখা যাচ্ছে না, ইলেকট্রিক্যাল ডায়াগ্রামে আমাকে দেখতে হবে। তার জন্য বলছিলাম এটা প্রাইমারি সাইড, প্রাইমারি সাইডে গিয়ে আমার একটা কয়েল লাগবে। এই কয়েলের কাজ কি? ওই যে ফ্লাক্স জেনারেট করা। আর একটা পাত গরম হচ্ছিল রেজিস্ট্যান্স। এখানে আর কিছু আঁকি নাই কেন? কারণ প্রাইমারি কয়েলের যে রেজিস্ট্যান্স, এই কারেন্টটা খুবই কম। সো যে পাওয়ারটা লস করতেছে খুবই কম। ওইটা যদি আমি না দেখাই তাহলে ভুলের পরিমাণ ক্যালকুলেশনে খুব বেশি হয় না, এই জন্য ওটাকে দেখাই না। যদি দেখাতাম তাহলে ক্যালকুলেশনটা জটিল। আমি বলবো 1.0000 আমার 001 দেখুন দরকার আছে, কিন্তু ওটা আছে, ওটা এখনো আছে, কিন্তু দেখাই নাই, ওটা নেগলিজেবল, ওটাকে তুমি এক্সক্লুড করে দিতে পারো। সো এটাকে বলছিলাম হচ্ছে x নট, এটাকে বলছিলাম হচ্ছে r নট। ঠিক আছে? এদিকে হচ্ছে আমার প্রাইমারি সাইড ছিল, আর এখান থেকে যে মোট যে কারেন্ট আনছিল সেই কারেন্টের নাম হচ্ছে আইএম। সো নো লোড অবস্থায় তার ইকুইভ্যালেন্ট সার্কিট আমি এভাবে ড্র করেছিলাম। এখন আমি চোখে দেখতে পারতেছি ট্রান্সফরমার নো লোড অবস্থায় কিভাবে কারেন্টটা নিচ্ছে। এখন তো চোখে দেখা যাচ্ছে না, এইটা দিয়ে কি বোঝা যাচ্ছিল? এই সার্কিট দিয়ে কি বোঝা যাচ্ছিল? এই সার্কিট দিয়ে বোঝা যাচ্ছিল, কিন্তু এই সার্কিট দিয়ে বোঝা যাচ্ছে ও এখানে একটা ইন্ডাক্টর আছে, সো ইন্ডাক্টর চার্জ হওয়ার জন্য একটা কারেন্ট নিবে, এখানে একটা রেজিস্টর আছে, সো রেজিস্টরের ভিতর দিয়ে অল্প কিছু হলেও কারেন্ট যাবে। সো
সো এই দুইটা কারেন্টের কম্বিনেশন হচ্ছে আই নট। এটা হচ্ছে নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার। এখন যখনই ট্রান্সফরমারটা লোড লাগিয়ে দিব, এই ট্রান্সফরমার বেশ বড় অ্যামাউন্টের কারেন্ট দিবে, কিলো অ্যাম্পিয়ারের জন্য নিতে পারে বড় কারেন্ট। সো যেহেতু লোড যত বড় হবে কারেন্টটা ঠিক তত বড়ই হবে। সো ট্রান্সফরমার তো খুব অল্প লোডে কাজ করে, মোটামুটি 90% লোডে সবসময় কাজ করে, অল্প পার্শিয়াল লোডে কাজ করে না, ফুল লোডে কাজ করে না, তাতে ট্রান্সফরমার এফিসিয়েন্সি ভালো পাবে। সো এরপরে বললাম তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট, এটাকে এখন চেঞ্জ করতে হবে, এখন এইটা বলে চলছে না, এটা দিয়ে এখন পুরোটা এক্সপ্লেইন করা যাচ্ছে না। এটা দিয়ে নো লোড কন্ডিশনটা এক্সপ্লেইন করা যায়, কিন্তু ফুল লোড কন্ডিশন এটা দিয়ে এক্সপ্লেইন করা যায় না। তার জন্য আমি কি করছি, ফুল লোড কন্ডিশনে কারেন্ট যেহেতু বড়, সেহেতু এখান দিয়ে যে ফ্লাক্সটা লিক করবে সেই ফ্লাক্সটা বেশি হবে। ঠিক আবার এই কয়েলের মধ্যে কারেন্টটা যেহেতু বেশি যাচ্ছে, কয়েলের রেজিস্ট্যান্সের মানটা এখন নির্ণয় করা যাবে না, কারণ এই কয়েল একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের পাওয়ার লস করবে। সো সেই পাওয়ার লসটা যদি আমি ক্যালকুলেশনে না আনি, তাহলে তো পুরোটাই আমার গরমিল হয়ে যাবে। তার জন্য ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি নতুন করে ড্র করছি। একটা কয়েল লিকেজ ফ্লাক্সের জন্য থাকবে, একটা কয়েলের রেজিস্ট্যান্স থাকবে, আর এই নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটে যা ছিল সেটা আগের মতোই থাকবে। এটা এই পাশে পাশে দুপাশেই রাখা যায়। এখানে পিওর ইন্ডাক্টর থাকবে, এটা হচ্ছে একদম পিওর। সেকেন্ডারি দিকে একটা রেজিস্টার থাকে, একটা, সো এটা হচ্ছে H2 R2 R1। সো এটা হচ্ছে ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিট হবে ট্রান্সফরমার। আমি এখানে যে যে লসগুলো হয় সেই লসগুলো ইনকর্পোরেট করে দিয়েছি, যে লিকেজ ফ্লাক্সের একটা ইস্যু থাকবে, আমার এখানে কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকবে। এই লসটা যেটা হবে সেটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের। এইটা কি মানে এইটা না এই পাশে এটা হ্যাঁ এটা এটা যে নো লোড কন্ডিশন যেটা ছিল ওটা তো ঘটতেই থাকবে। হ্যাঁ ওরাই দিতে পারো যেভাবে পারো, আমার কোনো সমস্যা নেই। ওটা তো প্যারালাল পাথ। একটা হচ্ছে রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ইন্ডাকট্যান্স। এইটা হ্যাঁ ওটা এইটা হচ্ছে কোরের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কোরের আর উপরের যেটা রিঅ্যাক্ট্যান্স। এটা হচ্ছে লিকেজ ফ্লাক্স, এটা কোরের সাথে রিলেটেড, এটা কোরের সাথে রিলেটেড, এটা হচ্ছে কয়েলের ফ্লাক্সের সাথে রিলেটেড। কয়েলের ফ্লাক্স লিক করতেছে, কয়েলের রেজিস্ট্যান্স আছে, কয়েলের ফ্লাক্স লিক করতেছে, কয়েলের রেজিস্ট্যান্স আছে। বুঝতে পারছি? এটা হচ্ছে কোরের জন্য আমি দেখাইছি, কারণ কোর লসটা নো লোড অবস্থায় এবং ফুল লোড অবস্থায় ইজ অলওয়েজ সেম, কোর লস কখনো চেঞ্জ হয় না। সো নো লোড কন্ডিশনও দেখাইতে হবে, আবার ফুল লোড কন্ডিশনও কোরটাকে তোমাকে দেখাইতেই হবে, না দেখাইলে হবে না। তাহলে নো লোড কন্ডিশনে ওই উপরে ওই দিক দেখালেন না। নো লোড কন্ডিশনটা দেখাইনি, কারণ আমি বলেছি নো লোড কন্ডিশনে এই যে কারেন্টটা এটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের, খুবই অল্প বা ছোট অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট। কত কারেন্ট? 2 থেকে 10% অফ ফুল লোড কারেন্ট। এখানে যে কারেন্টটা যাবে ফুল লোডে 2 থেকে 10% ম্যাক্সিমাম কারেন্ট হতে পারে। সো এটা 100 অ্যাম্পিয়ার যদি ফুল লোড কারেন্ট হয়, তাহলে এটা মিনিমাম 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসে সাপোজ। সো 2 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য যে লসটা হবে সেই লসটা খুবই কম। আমি চাইলে ওটা দেখাইতে পারি, কিন্তু ক্যালকুলেশন জটিল হবে, কারণ অত অল্প লস। ওই যে বললাম যে লসটা ওয়াট, হয়তো এখানে এই পাওয়ারটা যে লসটা হচ্ছিল, এখানে কোর লস হয়তো 10 ওয়াট, এর সঙ্গে হচ্ছে 0.001 ওয়াট হচ্ছে কপার লস। ওটা দেখালেও যা, না দেখালেও যা, অ্যাপ্রক্সিমেটলি 10 ওয়াট। এই জন্য ওই জিনিসগুলো আমি আর দেখাইনি। বুঝতে পারছি? স্যার X1টা লিকেজ ফ্লাক্স, X1টা লিকেজ ফ্লাক্স, কারণ এখান দিয়ে যে ফ্লাক্সটা লিক করতেছে এটা তো সেকেন্ডারিতে ভোল্টেজ তৈরি করতেছে না, কিন্তু প্রাইমারিতে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছে না, এই ভোল্টেজটা সরাসরি যদি এখানেই চলে আসতো তাহলে সেকেন্ডারিতে কিন্তু ভোল্টেজ বেশি পাওয়া যেত, তাই না? কারণ এখানে ভোল্টেজের জন্য এখানে কিছু ফ্লাক্স লিক করছে না, তার মানে কিছু পাওয়ার তো সে নিজেই লস করে ফেলছে, সেই লসটাকে তোমার দেখাইতো। এই ভোল্টেজে তো ওখানে কিছু ফ্লাক্স লিক করতে সাহায্য করছে। এখানে V1, এখানেও যদি V1 হতো তাহলে সেকেন্ডারিতে ভোল্টেজটা ম্যাক্সিমাম পাওয়া যেত, কিন্তু এখানে V1 হলে এখানে V1 হয় না। আমি বলেছি এখানে হচ্ছে E1, এই E1টা অবশ্যই V1 থেকে ছোট। E1টা অবশ্যই V1 থেকে ছোট, কারণ মাঝে লস হয়েছে কোথায়? এই যে লিকেজ ফ্লাক্সের জন্য কিছুটা লস হয়েছে, আর ওই রেজিস্টিভ কয়েলের যে রেজিস্ট্যান্স আছে তার জন্য লস হয়েছে। এই জন্য ওই দুইটা জিনিস ওখানে দেখাতেই হবে মাস্ট। ক্লিয়ার? আচ্ছা,
সো এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমি কয়েকটা অ্যানালাইসিস দেখিয়েছিলাম, তাই না? পরীক্ষা হলে কিছু কিছু করতে বলেছিলাম এবং একটা ফেজর ডায়াগ্রাম দেখিয়েছিলাম যে নো লোড কন্ডিশন, ফুল লোড কন্ডিশনে ফেজর ডায়াগ্রাম কিরকম হয় সেই জিনিসটা একটু দেখেন। এবং বলেছিলাম যে ট্রান্সফর্মার অধিকাংশ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করে এবং পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে তোমাদের সাথে কথা বলেছিলাম। পাওয়ার ফ্যাক্টর নিয়ে তোমাদের মাথা ঘুরে গেছিল, পাওয়ার ফ্যাক্টর নিয়ে তোমাদের মাথা ঘুরে গেছিল। কে যেন একটু ভালো মতো অ্যান্সার দিয়েছিল এখান থেকে, কে জানার জন্য এই যে কথা বলছিল বেশ ভালো, তুমি বলছো না কি বলছো? আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে আমার প্রিভিয়াস পড়ালেখা। এখানেও কিন্তু অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু জানার আছে। একটু প্রতিটা জিনিস না বুঝলে হবে, ইঞ্জিনিয়ারিং না বুঝে পড়লেই কিন্তু ধরা হয়। যে একটু বুঝে পরীক্ষা দিছে সে 25-26 করে পাচ্ছে, যে বুঝে পরীক্ষা দেয় নাই সে মার্কসের ডিফারেন্স 10 হতে পারে কিন্তু নলেজের ডিফারেন্স কিন্তু অনেক বেশি। যে 15 পেয়েছে আর যে 25 বা 27 পেয়েছে দুইজনের নলেজের ডিফারেন্স কিন্তু একটু মানে মার্কসের ডিফারেন্স 10 হলেও নলেজের ডিফারেন্স কিন্তু 100। বুঝছো? স্যার এই দুটো কি প্যারালাল আছে? এই দুইটা অবভিয়াসলি এটা প্যারালাল। স্যার যে U1 এর যে হচ্ছে ভোল্টেজটা ইনডিউস ভোল্টেজ এটা আর এই যে পাশেটা স্যার R নট আর হচ্ছে রিঅ্যাক্ট X নট এর এরা যদি চিন্তা করো, এই চিন্তা করলে এই কয়টা পার্ট প্যারালাল আছে, এই তিনটা পার্ট প্যারালাল। আমরা এটাকে চাইলে এই পাশে রাখতে পারি, এই পাশে রাখতে পারি। তাহলে স্যার এই মাঝখানে R নট এন্ড X নট এর এই যে ইয়াটা স্যার ভোল্টেজটা এটাও U1, এটা তুমি ধরতে পারো। আমি যেভাবে এঁকেছি এখন তুমি ধরতে পারো। বাট বেসিক অনেক বইতে তুমি দেখবে যে এটাকে এখানে আঁকলে ক্যালকুলেশনে আর একটু ঝামেলা বাড়ে, এই জন্য এটাকে আবার এ পাশে দিয়েছে, তাতে ক্যালকুলেশনের ঝামেলা কমে, লসটা খুব বেশি সিগনিফিকেন্ট। যাই হোক, এই প্রিভিয়াস পড়ালেখাগুলো তোমাদের মাথায় অবশ্যই থাকা উচিত। ফেজার ডায়াগ্রামটা আগে দেখেন। আচ্ছা, ফেজর ডায়াগ্রাম সম্পর্কে তুমি যেহেতু বলছো আর দেখাই দিই। আচ্ছা, ট্রান্সফরমার ফেজর ডায়াগ্রাম। ট্রান্সফরমার কয় ধরনের লোড আমি লাগাইতে পারি? 3 ধরনের। 3 ধরনের লোড লাগাইতে পারি। সো এখানে যে লোডটা লাগাবো সেই লোডটা এখানে 3 ধরনের লোড হতে পারবে। একটা হচ্ছে আর লোড, একটা হচ্ছে এল লোড, একটা হচ্ছে সি লোড, এবং তিনটার কম্বিনেশনও থাকতে পারে। আর এল সি লোড হতে পারে অথবা আর এল লোড হতে পারে। ঠিক আছে, তিনটার কম্বিনেশন লোড আছে না? আচ্ছা, এখন এটার জন্য বলছিলাম যে ফেজর ডায়াগ্রাম মানে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম থেকে কিভাবে নরমাল একটা ফিগার দাঁড় করানো যায়। ইলেকট্রিক্যাল অত বড় সার্কিট আঁকবো না, জাস্ট একটা মানে গ্রাফিক্যালি এটাকে কিভাবে দেখানো যায়। ওরা তো ড্র করে দেখিয়েছে, এখন গ্রাফিক্যালি দেখাবো। তার জন্য বলছিলাম যে কোনো একটা রেফারেন্স চুজ করে নিবেন, যে কোনো একটা রেফারেন্স। সো সবাই রেফারেন্স চুজ করছে যে ফ্লাক্সকে রেফারেন্স করছে। সো প্রাইমারিতে যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন প্রাইমারিতে একটা কারেন্ট পাওয়া যায়, হ্যাঁ, সেই কারেন্টের জন্য একটা ফ্লাক্স তৈরি হয়। সেই কারেন্ট এবং ফ্লাক্সের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, কারণ ওই কারেন্টের জন্য ফ্লাক্সটা তৈরি হয়। যার জন্য কারেন্ট থাকলে ফ্লাক্স থাকে, কারেন্ট না থাকলে ফ্লাক্স থাকে। ফেজ ডিফারেন্স থাকলে কিন্তু কারেন্ট না থাকলেও ফ্লাক্স থাকতে পারত। সো এই কথাটা ফেজ ডিফারেন্স নাই মানে হচ্ছে এটা কম বেশি হতে পারে কিন্তু একই ফেজে থাকবে, না কোনো ডিফারেন্স থাকবে না। কারেন্ট এবং ফ্লাক্সের মধ্যে কোনো ডিফারেন্স থাকা চলবে না। ফ্লাক্সের জন্য কারেন্ট, ওই যে কারেন্টটা হবে প্রাইমারি কারেন্ট, ইন ফেজে থাকবে। সো একটা ফ্লাক্স যদি এখানে দেই ফাই, এটাকে আমি রেফারেন্স ধরেছি, এই রেফারেন্সের এগেইনস্টে বাকি সবকিছু আমি দিতে থাকবো। এটা ফেজর ডায়াগ্রাম, ঠিক আছে? অ্যাঙ্গেল এখানে দেখা যায় কারেন্ট বা ভোল্টেজের সাথে কত অ্যাঙ্গেল আছে। ফেজর মানে অ্যাঙ্গেল থাকে, তোমরা পড়ছো না সার্কিটে? ফেজর মানে ওখানে অ্যাঙ্গেল থাকে। সো অ্যাঙ্গেলটা এখানে দেখা যায়। এখন এটার সঙ্গে যে কারেন্টটা ছিল বা আমি এটা কারেন্টটাকে বড় দেই, ফ্লাক্সটার সঙ্গে একটা কারেন্ট ছিল। সো ফ্লাক্স কারেন্ট বা তুমি একটা এভাবে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই কারেন্টের সাথে প্রাইমারিতে ভোল্টেজ সাপ্লাই আমি দিয়েছি V1, এই V1 এর জন্য তো এই কারেন্টটা পেয়েছি। এই V1 সাপ্লাই দিচ্ছি কিসে? বা এই প্রাইমারি ইন্ডাক্টরে। V1 দিয়ে আমি প্রাইমারি ইন্ডাক্টরকে চার্জ করতেছি, সোজা কথা। V1 দিয়ে প্রাইমারি ইন্ডাক্টরকে চার্জ করতেছি। তাহলে এই V1 এবং চার্জ করার জন্য কারেন্ট, এদের তো ফেজ ডিফারেন্স কত থাকবে?
কারণ ইন্ডাক্টর 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে, খুবই স্বাভাবিক। তাহলে V1 90 ডিগ্রি লিডে থাকবে না ল্যাগে থাকবে, এটা হচ্ছে এখন কথা। স্যার লিডে V1 লিডে থাকবে, কারেন্টটা ল্যাগে থাকবে। কারেন্টটা সবসময় V1 কে সময় কারেন্ট দিয়ে ইয়ে করবে। ইন্ডাক্টরের যদি তুমি একটা টেস্ট করো, টেস্ট করে যদি তুমি ওর গ্রাফটা দেখার চেষ্টা করো, ইন্ডাক্টরের ভিতরে কারেন্টের পরিমাণ এবং ভোল্টেজের পরিমাণ যদি দেখার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পারবে ইন্ডাক্টর সবসময় কারেন্ট পরে আসে, আগে ভোল্টেজটা তৈরি হয়, ভোল্টেজ তৈরি হওয়ার পরে তারপরে কারেন্ট আসে। বুঝতে পারছি? এটা কিন্তু ফিজিক্যালি এরকম দেখা যাবে, আগে ভোল্টেজ আসবে তারপরে আস্তে আস্তে কারেন্ট পাওয়া যাবে। কারেন্ট ল্যাগ করে, যে কোথাও না কোথাও ভোল্টেজ আগে চলে আসছে, কারেন্টটা পরে আসছে। তার জন্য এখানকার যে ভোল্টেজ আমি পাবো সেটা V1, এটা হচ্ছে V1, এটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স লিখেছি দেখো। এই V1 এর সাথে এখানে ইনডিউসড ভোল্টেজ E1 একটা আসবে। এই V1 আর E1 ইন ফেজে থাকবে না আউট অফ ফেজে থাকবে? তুমি লেনজের ল আমি পড়িয়েছিলাম এখানে, আবার যার জন্য তৈরি হয় তাকেই বাধা দেয়। সো V1 এর জন্য E1 তৈরি হয়েছে, কিন্তু E1 এর ডিরেকশন V1 এর 180 ডিগ্রি উল্টা, লেনজের ল অনুসারে 180 ডিগ্রি উল্টা। সেটা হচ্ছে E1 উল্টা দিকে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রাইমারি যে কারেন্টটা গেল I, এই কারেন্ট এবং এই ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, তো সত্য কথা। এখন আসো, এই কারেন্টের নামটা বলো, এটা কি ধরনের কারেন্ট? এখানে যে কারেন্টটা আসছে কারেন্টের নাম হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। এখন এই প্রাইমারি কারেন্টের দুটো ভাগ করো, প্রাইমারি কারেন্টের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। এই ফ্লাক্সটা তৈরি হয়েছে ম্যাগনেটাইজেশন কারেন্টের জন্য, ম্যাগনেটাইজেশন কারেন্টের জন্য। আর ওয়ার্কিং কারেন্ট হচ্ছে IW, ঠিক আছে? সো এই IW এবং IM এর এই V1 এবং IW এর কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, কারণ এটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট। আর এই কারেন্ট এবং এই ভোল্টেজের ভিতর ফেজ ডিফারেন্স থাকবে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে ইন্ডাকট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট। এই দুটোর যোগফলই হচ্ছে, এই দুটো যোগফলই হচ্ছে I0। এখানে ভোল্টেজ এবং কারেন্টের ভিতর যে ফেজ ডিফারেন্স থাকবে এটাকে বলা হচ্ছে ফাই। প্রাইমারি ভোল্টেজ আর প্রাইমারি কারেন্টের ভিতর যে কারেন্টটা অ্যাঙ্গেলটা থাকবে এটা হচ্ছে ফাই নট। নো লোড কন্ডিশনে এই ফাই নটের ভ্যালু অনেক বেশি। নো লোড কন্ডিশনে এই ফাই নটের ভ্যালু অনেক বেশি। আমি ফাই কত চাই? 0 চাই। আমি নরমালি ফাই কারেন্ট এবং ভোল্টেজের যদি কোনো ফেজ ডিফারেন্স না থাকে, নো লোড কন্ডিশনে এটা খুবই ইন্ডাকটিভ লোড হিসেবে কাজ করে। একটা ট্রান্সফরমার নো লোড কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর 0.1 থেকে 0.2 এর মতো। 0.1 থেকে পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে সর্বোচ্চ 1, তাই না? পাওয়ার ফ্যাক্টরের কথা কি বলছিলাম? পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার, দুটো রেশিও। স্যার এই দুটো রেশিও কি শুধুমাত্র পাওয়ার দিয়ে পাবে, অন্য কিছু দিয়ে না? অন্য কোনো কিছু দিয়ে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স দিয়েও করা যায়। সেক্ষেত্রে মানে আমার এইটা পাওয়ার ফ্যাক্টরকে আমি পাওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করব, সেক্ষেত্রে ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আসবে না। আমি রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স এটা দিয়ে পাওয়ার ফ্যাক্টর করা যায়। তুমি দেখেছো সার্কিট 2 তে, এই জন্য বোধহয় বলছো কোথাও না কোথাও আছে। ওটা রেজিস্ট্যান্স ইম্পিডেন্স দিয়ে ওটা দেখানো যায়, কিন্তু পাওয়ার ফ্যাক্টরটাকে পাওয়ার দিয়ে দেখানোটাই ভালো। তুমি ওটা করলে ক্যালকুলেশন জানা যায়। ক্যালকুলেশনের জন্য আমি রেজিস্ট্যান্স জানি, ইম্পিডেন্স জানি, ক্যালকুলেশন করে বের করা যায় পাওয়ার ফ্যাক্টর কত হতে পারে। ঠিক আছে? সো এটা ছিল নো লোড ফেজর ডায়াগ্রাম হবে ট্রান্সফরমার, নো লোড ফেজর ডায়াগ্রাম। এখন এটাকে অন লোড যদি করি তাহলে একটু উল্টা হয়ে যায়। তখন আমি অত বড় ডায়াগ্রামে আজ যেতে যাচ্ছি না, তোমরা একটু দেখে নিও। বিশাল বড়। আমার আজকের টপিকে আমাদের অবগত শেষ করি। এটা ফুল ভিডিও স্যার। এটা ছিল আমার প্রিভিয়াস পড়ালেখা। দেখো এই বেসিক জিনিসগুলো তোমাকে জানতেই হবে। যখনই কোনো ভাইবা হবে, তোমাদের সেন্ট্রাল ভাইবা হওয়ার একটা সম্ভাবনা আছে। সেন্ট্রাল ভাইবা হতে পারে যে
তোমাদের জন্য একটা ভাইবার আয়োজন করা হয়েছে, সব কোর্সে ভাইবা হবে, বুঝতে পারো? হলেও হতে পারে কি পড়ছো কি জানছো এটা জাজ করার জন্য। তোমরা কি পড়ছো কি জানছো এটা একটু বোঝার জন্য যে কিভাবে কি করছো। পড়া শেষ আমি কি করেছি, খাতা বন্ধ করে লাভ নেই, এখন আছে আমাদের সময়। তো আমি যখন এই ট্রান্সফর্মারটা পড়িয়েছি, আজকের টপিকটা আসে আমি আমাকে অনেক কিছু পড়াইতে হবে। শনিবারে কি ক্লাস হবে? শনিবার ক্লাস হবে না কেন? অবশ্যই ক্লাস হবে। শনিবার ফল উৎসবের মতো যাবা, খেয়ে দিয়ে চলে আসবে। হ্যাঁ ফ্রিতে, হ্যাঁ দিবে ফ্রি। আচ্ছা রোমা, তোমাকে আমরা ফ্রি খাবো। স্যার ওই ফল উৎসবে কি নিশ্চয় থাকবে? ফ্রিজ এখন পাওয়া যায়, যায় স্যার, যারা ফ্রিজে সংরক্ষণ করে রাখছে ওদেরটা হয়তো পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। সো আমি এই ট্রান্সফর্মার বানানোর পরে আমি ট্রান্সফর্মার টেস্টিং করতে চাই। ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট বানিয়েছিলাম ওটা আসলেই বাস্তবে বানানো যায় কিনা সেগুলো টেস্টিং করতে। সো আমার আজকের মেইন টপিক ছিল হচ্ছে ট্রান্সফর্মার টেস্টিং। যেটা বানাইলাম এটা কতটা এফিশিয়েন্টলি পাওয়ারটা ট্রান্সফার করতে পারি এটা আমি জানা দরকার। যেমন আমি একটা ট্রান্সফর্মার বানিয়েছি, আমি বললাম এই ট্রান্সফর্মার এফিশিয়েন্সি হচ্ছে 50%। ধরলাম এটা 1 kVA ট্রান্সফর্মার, 1 kVA ট্রান্সফর্মার। আর একজন বানিয়েছে এটার এফিশিয়েন্সি হচ্ছে 50%। আর একজন 1 kVA ট্রান্সফর্মার বানিয়েছে এটার এফিশিয়েন্সি হচ্ছে 90%। সো আমি যখন বললাম এটা এফিশিয়েন্সি 50%, তার মানে এটাকে 1000 ওয়াট দিলে আউটপুটে 500 ওয়াটের বেশি দিতে পারে। সো তোমার এটার দাম আর যেটা 1000 ওয়াট দিলে 900 ওয়াটই নিতে পারে, দুটো দাম কিন্তু আলাদা, দুটো দাম সম্পূর্ণ আলাদা। সো তুমি সবকিছু মিনিমাইজ করে যদি এফিশিয়েন্সি বাড়াইতে পারো, সবকিছু মিনিমাইজ করলে, কস্টও মিনিমাইজ করলে, জিনিসের সাইজও মিনিমাইজ করলে, কিন্তু এফিশিয়েন্সি ভালো আছে, তুমি কিন্তু ভালো দামে বেচতে পারো। সো এফিশিয়েন্সি টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা ট্রান্সফরমার। সো টেস্ট করতে গেলে ট্রান্সফরমার টেস্টিংটা করতে হবে। একজনের 50% হচ্ছে, একজনের 90% হচ্ছে, কেন? তার ইন্টারনাল কোনো একটা ইস্যু আছে, সেই ইন্টারনাল প্যারামিটারগুলো আমার খুঁজে বের করতে হবে ট্রান্সফরমার টেস্টিং করে, যে কি কি ইন্টারনাল প্যারামিটার আছে যে প্যারামিটারগুলো ট্রান্সফরমারের এফিশিয়েন্সিতে ইফেক্ট ফেলতে পারে বা ভোল্টেজ রেগুলেশনে ইফেক্ট ফেলতে পারে। এর এফিশিয়েন্সি 50% মানে কি জানো? আর একটা টার্ম আসবে কয়েকদিন পরে, ভোল্টেজ রেগুলেশন, অর্থাৎ ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। সো এটা যদি একটা ট্রান্সফরমার হয়, এখানে ট্রান্সফরমার সেকেন্ডারি কয়েল, এখান থেকে আউটপুট ভোল্টেজটা আসবে, এখানে যদি E2 ভোল্টেজ আসে এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ V2। সো এখানে আমি লোড কম বেশি করলে V2 পরিবর্তন হয়, কারণ লোড যত বেশি হবে V2 মান তত চেঞ্জ হতে থাকবে। কতটুকু চেঞ্জ হবে এটা? যদি এই ভোল্টেজ রেগুলেশন অনেক বেশি হয়, যে নরমালি আছে 100, লোড লাগানোর পরে হয়ে গেছে 50, তাহলে ভোল্টেজ রেগুলেশন 50%, খুবই খারাপ, খুবই খারাপ। মানে বেশি লোডে তোমার ট্রান্সফরমার ভালো কাজ করে না, বেশি লোডে তোমার ট্রান্সফরমার ভালো কাজ করে, তাহলে তোমার ট্রান্সফরমারে ঝামেলা আছে, বুঝছো? সো সেই জিনিসটাও চলে আসবে, সেই ভোল্টেজ রেগুলেশনও আমি এই ট্রান্সফরমার টেস্টিং এর মাধ্যমে বলে দিতে পারবো এই ট্রান্সফরমার কি কোন ভোল্টেজ রেগুলেট করবে। সো ট্রান্সফরমার ভোল্টেজ রেগুলেশন জানতে পারবো, ট্রান্সফরমার এফিশিয়েন্সি জানতে পারবো, এবং ইন্টারনাল যা যা কিছু আছে সব জানতে পারবো। ঠিক এই সমস্ত কারণেই ট্রান্সফরমার টেস্টিংটা আমার জরুরি। আমরা দেখাতে চলেছি কিভাবে ট্রান্সফরমার টেস্টিংগুলো করা যায়। ট্রান্সফরমারের দুই ধরনের টেস্ট আছে। কি কি প্যারামিটার বের করা যায় সেটা বলছে ট্রান্সফরমার টেস্ট ফাইন্ডিংস। ট্রান্সফরমার টেস্ট করে কি কি জিনিস বের করতে পারি আমরা, সার্কিট কনস্ট্যান্ট যেগুলো আছে বা প্যারামিটারস এর কথা বলতে পারো, সেই প্যারামিটারগুলোর ভিতর কি ছিল, R1 X1, R2 X2, R0 X0, এগুলো সার্কিটের প্যারামিটার যেগুলো আমরা বের করতে পারবো। ট্রান্সফরমারের এফিশিয়েন্সি কতটুকু সেটা বের করতে পারবো। ভোল্টেজ রেগুলেশন কতটুকু হচ্ছে, অর্থাৎ লোড লাগানোর পরে ট্রান্সফরমার ভোল্টেজ কিরকম চেঞ্জ হচ্ছে, নো লোড এবং ফুল লোড কন্ডিশনে এই ভোল্টেজের কিরকম তারতম্য করতেছে সেটা দেখতে হবে। সো এই জিনিসগুলো বের করার জন্য বলছে কি কি বের করব। দুই ধরনের টেস্ট করা হয়, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। এবং এই টেস্টটা কখনো অন লোডে করা হয় না,
নিচের দিকে বলা আছে thus tests are very economical and convenient because they furnish the requirement information without actually loading the transformer. হ্যাঁ আসুন এত পরে কেন so without loading the transformer এই ধরনের ট্রান্সফরমার টেস্ট করব কিন্তু ট্রান্সফরমার কোনো লোড লাগাবো না। বুঝছো কেমন জিনিসটা? হ্যাঁ লোড লাগানো ছাড়া ট্রান্সফরমারকে টেস্ট করব। লোডই অলওয়েজ করতে হবে। হ্যাঁ মানে ট্রান্সফরমার কোনো লোডই লাগাবো না, মানে বাতি টাতি কিছু লাগাবো না, তাছাড়া ট্রান্সফরমারকে আমি টেস্ট করব। ট্রান্সফরমার টেস্ট আমি দেবো। সো এই দুটো টেস্ট আজকে পড়িয়ে দিই, পড়ানোর পরে ল্যাবে গিয়ে এটা আমরা টেস্ট করে দেখাবো। আজকে তো সময় নাই। আজকে দেখাবো না, কোনোদিন দেখাবো। আজকে এখন 22 মিনিট সময় আছে। স্যার 22 মিনিটে অনেক কিছু দেখেন। হ্যাঁ 22 মিনিটে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসবে। 22 মিনিটে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে দেখাইতে হবে। আলো এক সেকেন্ডে কতটুকু যাচ্ছে? 3.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ আলোর বেগেই পূরণ করে দেবো, সমস্যা কি? আচ্ছা সো ওপেন সার্কিট টেস্টে আমি আসি। প্রথমে আসি ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিট হ্যাঁ এই আলোর বেগ তৈরি করার কোনো ওয়ে আছে? আর আমি তো টর্চ জ্বালাইলে আলোর বেগ তৈরি হয়ে যাবে, সেটা আর্টিফিশিয়াল কি হবে? এটা লেজার লাইট মারবে, মানুষ ওই বেগে ঘুরে আসতে পারবে এমন কোনো এখনো হয় না, অবশ্যই আমার টাইমে এটা পসিবল। আচ্ছা এখন আসি একটা ট্রান্সফরমার আমি টেস্ট করতে যাচ্ছি। এটা ছিল আমার সেই ট্রান্সফরমার, নিয়েছি তো একটা ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট, তার মানে এর সেকেন্ডারিতে কোনো লোড লাগানো থাকবে না। সেকেন্ডারি হচ্ছে সম্পূর্ণ ওপেন। সেকেন্ডারি হচ্ছে বাসর ভাই, বাসর ভাই বাসে না লিখতে। সো সেকেন্ডারি হচ্ছে সম্পূর্ণ ওপেন। আমি প্রাইমারিতে একটা ভোল্টেজ সাপ্লাই দিব, ঠিক আছে? আচ্ছা এই টেস্ট থেকে আমি কি কি বের করতে পারবো? এই টেস্ট থেকে আমি নো লোড টেস্ট থেকে আমি কোরের রেজিস্ট্যান্স বের করতে পারবো, কি পরিমাণে অ্যাক্টিভ লস হচ্ছে সেটা বের করতে পারবো, ম্যাগনেটাইজেশন কারেন্ট নিচ্ছে যে পার্টটা এক্স নট সেটা বের করতে পারবো। সো সেই ম্যাগনেটাইজেশন কারেন্ট বের করতে পারবো, ওয়ার্কিং কারেন্ট বের করতে পারবো, টোটাল কারেন্ট বের করতে পারবো, এবং কারেন্টের সঙ্গে ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত আছে সেটা বের করতে পারবো। তো যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজের সাথে কারেন্টের ফেজ ডিফারেন্স কতটুকু থাকবে সেটা বের করতে পারবো, ওই কারেন্টের টোটাল মান কত সেটা বের করতে পারবো। আমার নো লোডের ক্ষেত্রে কোরের যে রিঅ্যাকট্যান্সের মতো বিহেভিয়ার প্রদর্শন করে এক্স নট সেটা বের করতে পারবো, রেজিস্ট্যান্সের মতো বিহেভিয়ার করে যে পার্টটা আর নট সেটা বের করতে পারবো, এবং উভয়েরই কারেন্ট বের করতে পারবো। এই কয়টা জিনিস হচ্ছে নো লোড কন্ডিশনে আমি বের করতে পারি। এখন এই নো লোড কন্ডিশনে ট্রান্সফরমার টেস্ট করে কি? ট্রান্সফরমারকে নো লোডে যদি টেস্ট করতে হয় অবভিয়াসলি এই কয়টা জিনিস হচ্ছে কোর লসের সাথে সম্পর্কিত। সো নো লোড টেস্ট সবসময় আমার কোর লস দিবে। যা কিছু টেস্ট করবো কোরে কি পরিমাণ লস হচ্ছে সেটা ডিরেক্টলি বের করা যাবে, কোরের ভিতরে কতটুকু লস হচ্ছে সেটা বের করা যাবে, ঠিক আছে? সেই কোরের ভিতরে লসটা ডিপেন্ড করে টোটালি ভোল্টেজের উপরে। কোরের ভিতরে লসটা ডিপেন্ড করে ভোল্টেজের উপরে। রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করলে তবেই রেটেড লসটা হয়। যদি 220 ভোল্ট রেটেড হয়, 220 ভোল্ট অ্যাপ্লাই করলে কোরে লসটা রেটেড আসে। রেটেড মানে কি যতটুকু হওয়ার কথা ঠিক ততটুকুই হয়। যদি ভোল্টেজ কমায় দাও তাহলে কোরের ভিতরে লসটা কমে যাবে। এই জন্য আমি কি করব, প্রাইমারিতে লো ভোল্টেজ উইন্ডিং এ এই টেস্টটা করব। কিন্তু স্যার ইনিশিয়ালি তো আমরা কোনো ভোল্টেজ ইউজ করব না, তাই না? ইনিশিয়াল ভোল্টেজ ইউজ করব না, পরে ইউজ করব। দুইটা উইন্ডিংস আছে, একটা হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং, একটা হচ্ছে হাই ভোল্টেজ উইন্ডিং, তাই না? স্যার এখন কোশ্চেন সবার মাথায় আসা উচিত ছিল, স্যার কোন উইন্ডিং এ টেস্টটা করব, কোনটাকে ওপেন রাখবো? আমি লো ভোল্টেজ উইন্ডিং ওপেন রাখবো নাকি হাই ভোল্টেজ উইন্ডিং ওপেন রাখবো? দেখো একটা পাশে সাপ্লাই দিতেই হবে, লো ভোল্টেজ হোক হাই ভোল্টেজ হোক, যে কোনো একটা পাশে তোমাকে সাপ্লাই প্রোভাইড করতেই হবে। এখন হতে পারে না স্যার কোন পাশে করবো,
হাই ভোল্টেজ দেওয়ার কথা বলো, যেমন হাই ভোল্টেজ দিতে হবে স্যার। কারণ কেন বলছো? কারণ রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। হাই ভোল্টেজ ওটা যুক্তি হচ্ছে হাই ভোল্টেজ হচ্ছে রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করবো। আর অন্য শাফিন ঘোড়ার মতো দৌড়ানো ইঞ্জিনিয়ার, টক বগিয়ে আসা ইঞ্জিনিয়ার, লো ভোল্টেজ উইন্ডিং এ দিব না হাই ভোল্টেজ উইন্ডিং এ দিব? লোড কেন? আমার আমি যদি প্রাইমারি আপনার লো ভোল্টেজটা কাউন্ট করি তাহলে আমার সর্বোচ্চটা হাই ভোল্টেজে তো আমি সর্বোচ্চ পাবো। দ্যাটস ওয়াই আমি যদি লো ভোল্টেজে দেই আমার সর্বনিম্ন থেকে মানে আমার টোটাল কোরের যে ডিপোজিট সাকে দেখা যাচ্ছে, বলো সাকিব কোন পার্টে করবো? লো ভোল্টেজে করবো হাই ভোল্টেজে করবো? ও বলছে, আলিফ বলছে যে আমি হাই ভোল্টেজে করব, কারণ স্যার বলে দিয়েছে ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করলেই তবে মাত্র এই টেস্টটা করা সম্ভব। রেটেড ভোল্টেজের কমে এটা করা সম্ভব না। হ্যাঁ, রেটেড ভোল্টেজ মানে কি? আচ্ছা, রেটেড ভোল্টেজ আচ্ছা, এই কয়েল যে দেখতে পাচ্ছ, এই কয়েলের একটা ম্যাক্সিমাম ভোল্টেজ নেওয়ার ক্যাপাবিলিটি আছে, বা এটার জন্য একটা ম্যাক্সিমাম ভোল্টেজ নেওয়ার একটা ক্যাপাবিলিটি আছে। ওর থেকে বেশি অ্যাপ্লাই করলে এই কয়েলটা পুড়ে যাবে। ওই ভোল্টেজটাকে বলি আমি রেটেড ভোল্টেজ, অর্থাৎ টেমপ্লেট ভোল্টেজ, ওর গায়ে যে ভোল্টেজটা লেখা থাকে। বুঝতে পারছো? মানে যে ভোল্টেজের বেশি ওকে অ্যাপ্লাই করা যায় না, করলে পরে সে নষ্ট হয়ে যাবে, সেই ভোল্টেজটাকে বলি আমি রেটেড ভোল্টেজ। মানে ট্রান্সফরমার বানানোর সময় বলে দিয়েছে ওরা, ম্যানুফ্যাকচারাররা বলে দেয় যে এ হয়তো 220 ভোল্ট নিতে পারবে, এ হয়তো 11 কেভি নিতে পারবে, এ হয়তো 230 কেভি নিতে পারবে। ওটাকে বলি আমি রেটেড ভোল্টেজ। সো এটা রেটেড ভোল্টেজ 220 ভোল্ট হয়, 220 ভোল্টের বেশি এখানে কোনোদিন অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই করলে এ নষ্ট হয়ে যাবে। এটা যদি 11 কেভি হয়, 11 কেভি পর্যন্ত দিতে পারবা, 12 কেভি দিলেই শেষ। বুঝতে পারলাম রেটেড ভোল্টেজ কথাটা? সো যে পরিমাণ ভোল্টেজ দেওয়ার কথা ঠিক ওই পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কোর লসটা পাওয়া যাবে, মানে ফিক্স যতটুকু হওয়ার কথা ঠিক ততটুকুই হয়, মানে রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করে যেটা হবে। এখন এটা লো ভোল্টেজও পাওয়া যেতে পারে, হাই ভোল্টেজও পাওয়া যেতে পারে, তোমাদের রেসপন্সটা ভালো। আমি এই টেস্টটা উভয় পাশেই করতে পারি, আমি লো ভোল্টেজ উইন্ডিংও করতে পারি, হাই ভোল্টেজ উইন্ডিংও করতে পারি। কিন্তু দেখো এই লসটা কিন্তু উভয় পাশেই সমান হয়। তুমি লো ভোল্টেজ উইন্ডিং এর সাপ্লাই দিয়ে যদি লস মেজারমেন্ট করো, যদি 10 ওয়াট হয় 10 ওয়াটই আসবে, হাই ভোল্টেজ উইন্ডিং দিয়ে করলেও সেই 10 ওয়াটই আসবে। কিন্তু এই টেস্টটা করার জন্য তোমার যে কোনো কস্ট, সেই কস্টের কথা যদি তোমার মাথায় রাখতে হয়, তাহলে যে কোনো একটা স্পেসিফিক তুমি চুজ করবে। আমি চুজ করব লো ভোল্টেজ উইন্ডিং। দেখো হাই ভোল্টেজ উইন্ডিং এর জন্য রেটেড ভোল্টেজ যদি 11 কেভি হয়, ওটা কিন্তু সেম ভাবে লো ভোল্টেজ উইন্ডিং এর জন্য প্রযোজ্য না। তো যদি কোনো ট্রান্সফরমার গায়ে লেখা থাকে 220/11 কেভি, তার মানে লো ভোল্টেজ উইন্ডিং এর জন্য রেটেড ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, আর হাই ভোল্টেজ উইন্ডিং এর জন্য রেটেড ভোল্টেজ হচ্ছে 11 কেভি। সো তুমি যে বলছো 11 কেভি 220 ভোল্টের জন্য রেটেড না, প্রাইমারির জন্য এক ধরনের রেটেড ভোল্টেজ, সেকেন্ডারির জন্য আরেক ধরনের রেটেড। তুমি 11 কেভি কে রেটেড করে ফেলেছো, কিন্তু দুইটা উইন্ডিং এর জন্য রেটেড ভোল্টেজ আলাদা। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি আমি? সো আমি লো ভোল্টেজ উইন্ডিং এ করব, কারণ 220 দিলেই চলছে, এখানে লাগতেছে না, কারণ এখানে 220 ভোল্টই রেটেড। তাহলে সুবিধা কি হচ্ছে যে 220 ভোল্ট সাপ্লাই অ্যাভেলেবল পাওয়া যেতে পারে। যদি তুমি এখানে একটা ট্রান্সফরমার টেস্ট করতে চাও 220/11 কেভি, তাহলে এখানে 220 ভোল্টের সাপ্লাই আছে, তুমি পেতে পারো। 11 কেভি সাপ্লাই তুমি পাবে না। আবার আরেকটা কথা, আমি দেখো এখানে কিছু অ্যামিটার ইউজ করব, কিছু ওয়াট মিটার ইউজ করব। সো যে অ্যামিটারটা 220 ভোল্ট রেটিং এর, তার দাম এক ধরনের হবে, যে অ্যামিটারটা 11 কেভি তার দাম আরেক ধরনের হবে। 11 কেভি অ্যামিটারের দাম বা ওয়াট মিটারের দাম অবশ্যই অনেক বেশি হবে, অনেক বেশি হবে। সো ইকোনমিক্যালি যদি চিন্তা করি, 220 ভোল্টের অ্যামিটারের দাম তুলনামূলক কম, ওয়াট মিটারের তুলনামূলক দাম কম, সো অবশ্যই আমি 220 ভোল্ট বা লো ভোল্টেজ উইন্ডিং যেটা আছে সেখানে টেস্টটা পরিচালনা করব। কারণটা বোঝা গেছে এবার? আমি নরমালি ওপেন সার্কিট টেস্টটা লো ভোল্টেজ উইন্ডিং এই করব, কিন্তু আমার কথা আছে যে আমি দুই উইন্ডিং এই করতে পারবো, কিন্তু আমার এখানে ইকোনমিক্যাল কিছু কনসিডারেশন
এবং অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার সাপ্লাই। এই দুইটা কন্ডিশনের কথা মাথায় রেখে আমি লো ভোল্টেজ উইন্ডিং এ টেস্টটা করব। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোথাও না কোথাও তোমাকে লিখতে হতে পারে। কেন, why we should done open circuit test in low voltage winding, or which type of winding is used in open circuit test, কোন টাইপ অফ উইন্ডিং তুমি ব্যবহার করবে, লো ভোল্টেজ উইন্ডিং বা হাই ভোল্টেজ উইন্ডিং। সো তোমার কথা হবে তখন অবভিয়াসলি লো ভোল্টেজ উইন্ডিং আমি এটা টেস্টটা করব। কেন করব তার এক্সপ্লেনেশন হচ্ছে, লো ভোল্টেজ উইন্ডিং এ করলে আমার যে ইকুইপমেন্টগুলো লাগবে তা কম খরচায় পাওয়া যাবে এবং লো ভোল্টেজ সাপ্লাইটা অ্যাভেলেবল পাওয়া যাবে। টেস্টটা কিভাবে করে এবার আসি সে কথা। এখানে সব লেখা আছে, যা বলেছি সবই লেখা আছে এবং এর পরের স্লাইডে সবই লেখা আছে। যা বলেছি সেই কথাগুলো ওখানে খুঁজে পাবো। আমি কি করব, ট্রান্সফরমারটাকে লো ভোল্টেজ উইন্ডিং এ একটা অ্যামিটারের একটা কানেকশন দিব, ঠিক যেভাবে আছে লো ভোল্টেজ উইন্ডিং এ একটা অ্যামিটার কানেকশন করব, একটা ওয়াট মিটারের কানেকশন করব। ওয়াট মিটার দুইটা কয়েল থাকে, একটাকে বলে সিসি, একটা বলে পিসি। এটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা হচ্ছে পাওয়ার কয়েল। একটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা বলে পাওয়ার কয়েল, সরি প্রেসার কয়েল বা পোটেনশিয়াল কয়েল। পাওয়ার কয়েল সরি ভুলেছি। একটা হচ্ছে পোটেনশিয়াল কয়েল, একটা হচ্ছে কারেন্ট কয়েল। এই দুইটার গুণফলিত হচ্ছে আমার পাওয়ার, যেটা গুণফলিত আমার পাওয়ার। সো এখান থেকে আমি পাওয়ার বের করতে পারবো। সো অ্যামিটার হচ্ছে প্রাইমারি থেকে কি পরিমাণ কারেন্ট নিচ্ছে সেটা আইডেন্টিফাই করতে পারবে। আই নট এই অ্যামিটার কি পরিমাণ কারেন্ট নিচ্ছে সেটা বের করতে পারবে। তো এই কারেন্টের দুইটা পার্ট থাকবে না, কি কি পার্ট থাকবে? একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট, ওয়াটিং কারেন্ট। এই আই নট দিয়ে বের করতে পারবে, ঠিক আছে। আর ওয়াট মিটার যেটা থাকবে এটা তো পাওয়ার কনজাম্পশন দেখাবে। পাওয়ার কনজাম্পশন দেখাবে না, এটা রিয়েল পাওয়ার দেখাবে না অ্যাপারেন্ট পাওয়ার দেখাবে। ওয়াট মিটার রিয়েল পাওয়ার দেখাবে না অ্যাপারেন্ট পাওয়ার দেখাবে? মানে টোটাল যে পাওয়ারটা নিচ্ছে, টোটাল যে পাওয়ারটা নিচ্ছে ওয়াট মিটারটা সেটা দেখাবে। এখন রাস্তা শুরু মারবো না, পরে যদি মুখে দাগ টাগ হয়ে যায় তখন তো বিয়ে দিতে পারবো না। হ্যাঁ জ্বালা অনেক কিছু ধারণা করতে হয়। হ্যাঁ যাই হোক, ওয়াট মিটার কখনো অ্যাপারেন্ট পাওয়ার মেজার করতে পারে না। ওয়াট মিটার অলওয়েজ মেজার রিয়েল পাওয়ার। নামই ওয়াট মিটার। আমি কি বলেছি ভার মিটার বলেছি আমি? স্যার অ্যাপারেন্ট পাওয়ার তো মেজার করতে হচ্ছে প্যারামিটারের গায়ে দেয়াই থাকে ওদের, ভোল্টেজ কারেন্ট গুণ করলে হয়ে যায়। হ্যাঁ দেওয়াই থাকে ভোল্টেজ এবং কারেন্ট কত অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া থাকে, গুণ করলেই পারে। ঠিক আছে। ওয়াট মিটার কখনোই রিয়েল পাওয়ার ছাড়া অন্য কিছু মেজার করে না। তার মানে এই ওয়াট মিটার যে পাওয়ারটা দেখাবে সেটা রিয়েল পাওয়ার কনজিউম করতেছে কে? রিয়েল পাওয়ার কনজিউম করতেছে কে? দুইটাই মানে এক্স্যাক্টলি। রিয়েল পাওয়ার শুধুমাত্র রেজিস্টিভ লোডটা কনজিউম করতেছে, আর কেউই কনজিউম করতেছে না। কারণ ইন্ডাক্টর ও তো পাওয়ার কনজাম্পশন করে না। ইন্ডাক্টর পাওয়ার কনজাম্পশন করে? কোনোদিনও করে না। সো ওয়াট মিটার যেটা দেখাবে সেটা হচ্ছে তার হিট লস কতটুকু হচ্ছে কোরের ভিতরে, যে হিট লস কতটুকু হচ্ছে কোর লস যেটা, সেটা ডিরেক্টলি দেখাবে যে এত পরিমাণ পাওয়ার লস হচ্ছে। সো ম্যাগনেটাইজেশন কারেন্ট কিন্তু লস করতেছে না, পাওয়ারটা একবার নিচ্ছে একবার ছেড়ে দিচ্ছে, ওটা কিন্তু লস না। হিট যেটা জেনারেট করতেছে আর নট, ওই পাওয়ারটা মেজার করা যায়। সো এই কয়টা জিনিস বের করলাম, ঠিক আছে। বের করছি তো, টেস্ট করে কয়টা জিনিস বের করা যাবে। আমি ল্যাবে যখন করবো এই জিনিসগুলো বের করে দেখাবো। যখন বের করলাম, বের করার পরে কিছু ক্যালকুলেশন করতে হবে, নিচে করে দেওয়া আছে। সো ওয়াট মিটার যেটা দেখাবে W, এটা হচ্ছে রিয়েল পাওয়ার দেখাবে, ডিরেক্টলি রিয়েল পাওয়ার দেখাবে, যেটা হচ্ছে কিসের জন্য? আর নটের জন্য, অর্থাৎ কোর লস দেখাবে, ডিরেক্টলি কোর লস দেখাবে, ঠিক আছে। সো এই ওয়াট P সমান V1 I1 cos phi naught লেখা যায় তো? ওই যে পাওয়ার পাইছি না, এটা তো রিয়েল পাওয়ার ইকুয়েশন কি? V1 I1 cos phi naught। এটা তো আমি জানি, সার্কিট 2 করতেছ আমি জানি না। রিয়েল পাওয়ার সমান V1 ইনটু I1 ইনটু cos phi naught। cos phi naught হচ্ছে পাওয়ার ফ্যাক্টর,
সো অ্যাপারেন্ট পাওয়ারের সঙ্গে পাওয়ার ফ্যাক্টর গুণ করে রিয়েল পাওয়ারটা আমি পাচ্ছি। ফাইনালটা স্যার ফেজ ডিফারেন্স হয় না। ফেজ ডিফারেন্স, ফাই নটটা ফেজ ডিফারেন্স, কিন্তু cos ফাই নট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে? আচ্ছা, এখন এই কয়টা তথ্য আমি পাইছি, W পেয়েছি, I পেয়েছি, ভোল্টেজ, সো V1, এই তিনটা তথ্য আমি টেস্ট থেকে পেয়েছি। ওই তিনটা তথ্য থেকে বাকি তথ্যগুলো তোমার ক্যালকুলেশন করে নিতে হবে, সেই ক্যালকুলেশনের জন্য এটা দেখাচ্ছি। ঠিক আছে? সো এখানে যে V1 I1 এর জায়গায় I0 হবে, কারণ এখানে হচ্ছে I0 দিচ্ছে নোডাল অবস্থায়, I0 হয়ে গেছে। তাহলে তুমি V1 জানো, I0 জানো, তাহলে cos phi naught পেয়ে যাবে না? সো cos phi naught তুমি পেয়ে যাবে, এখান থেকে cos phi naught তুমি বের করতে পারবে। সো নোডাল অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কতটুকু আছে সেটা কিন্তু তুমি বের করে ফেলেছো। নোডাল অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কতটুকু আছে সেটা তুমি বের করে ফেলেছো। আচ্ছা, একইভাবে IW ম্যাগনেটাইজেশন কারেন্ট বা IW হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, এই কারেন্টের সূত্রটা হচ্ছে টোটাল কারেন্ট ইনটু পাওয়ার ফ্যাক্টর, টোটাল কারেন্ট ইনটু টোটাল কারেন্ট ইনটু পাওয়ার ফ্যাক্টর, I মিউ I0 ইনটু sin phi naught। দেখো cos phi naught পেয়েছো না, এখান থেকে কিন্তু phi naught এর ভ্যালু তুমি বের করতে পারো। phi naught সমান cos ইনভার্স p ডিভাইডেড v1 I0। সো এখান থেকে তুমি এটা বের করতে পারো। সো IW I মিউ বের হয়ে গেল। I মিউ ইজ বেসিক্যালি I মিউ না IM, আচ্ছা সরি I মিউ লিখলাম, ম্যাগনেটাইজেশন কারেন্ট, ওখানে I মিউ লেখা নেই তাই লিখছি। স্যার এই Next সাইন slide. সাইন আউটটা তো পাওয়ার ফ্যাক্টর তো না না, sin phi naught পাওয়ার ফ্যাক্টর হবে কেন? স্যার শুধু phi naught হচ্ছে ফেজ ডিফারেন্স, ওখান থেকে সাইনটা বের করেছি। ও আচ্ছা এটা তোমার রেক্টেঙ্গুলার যে ফর্মুলা আছে না, সেখানে এটা দেয়া আছে। নোডাল এটা হচ্ছে উলম্ব পার্ট, এটা হচ্ছে ভূমির সাথে পার্ট। নোডালের ফেজ ডায়াগ্রাম থেকে এগুলা হ্যাঁ, নোড এক্স্যাক্টলি, নোডের ফেজ ডায়াগ্রাম থেকে আছে। কোথায় আছে? আবার আমি যত বেশি কথা বলবো তত বেশি ধরতে হবে। সো এখানে হচ্ছে IW, এখানে হচ্ছে IM, সো এখানে ছিল phi naught, এটা হচ্ছে I0। সো IW করতে গেলে IW ইকুয়াল টু I0 cos phi naught, কিন্তু এটা তো উলম্ব পার্ট, উলম্ব পার্ট, সেটা কিন্তু সাইনের পার্ট নিতে হবে। এইটা আমি নিচ্ছি হচ্ছে তার ভূমির পার্ট, কিন্তু এটা পার্ট নিতে হবে তার উলম্ব পার্ট। সো সাইনের সাথে রিলেটেড, তুমি ট্রিগোনোমেট্রিক্স যখন পড়ছো তখন এটা জানার কথা। হ্যাঁ স্যার এই জন্য এটাকে IM সমান I0 ইনটু sin phi naught। সেই phi naught আমি sin phi naught পাইনি, phi naught পেয়েছি। সো phi naught এর ভ্যালুটা sin এর ভিতর বসাই দিলাম। ডান? বুঝছো? দেখা যাবে। ঠিক আছে, এই কয়টা যখন পেয়েছি, এখন আমার মেইন দুটো পার্ট R0, R0 কেমন ছিল? দেখো এখানে ডায়াগ্রামটা যদি দেখো, এরকম না, এখানে V1 ছিল, এটা হচ্ছে R0। সো এখানে R0 গেলে এখানে হচ্ছে IW। সো R0 সমান, আমার আজকে এই মার্কারটা খুব ঝামেলা করতেছে। সো এখান থেকে যদি আমি IW ক্যালকুলেট করতে চাইতাম, তাহলে এখানে ভোল্টেজ কত? V1, এখানকার কারেন্ট কত? IW। দেখো পরের রেজিস্ট্যান্স কতটুকু আছে সেটা বের হয়ে গেল, পরের রেজিস্ট্যান্স কিন্তু আমি বের করে ফেলেছি। একইভাবে x0 কতটুকু হবে, x0 কতটুকু হবে সেটা হচ্ছে V1 IM। যা যা দরকার এই সমস্ত রুলস ব্যবহার করে আমি বের করে ফেলেছি। সো নো লোড কন্ডিশনে ইকুইভ্যালেন্ট সার্কিট আমার বের করা হয়ে গেছে। কোনো কঠিন ব্যাপার? আমরা একদিন যাবো, এটা করে দেখাবো, আমি শর্ট সার্কিট টেস্ট করার পরে এটা দেখাবো। সো আজকের মতো এই পর্যন্তই, আমাদের দৌড়াইতে হবে। আমার ইন্ডাকশন মোটর আগামী ক্লাসের পরের ক্লাসে শুরু করে দিতে হবে। ইন্ডাকশন মোটর আগামী ক্লাসের পরের ক্লাসে শুরু করতে হবে, যেভাবেই হোক। সো একটু বেশি বেশি পড়াইতে হবে। আর আগামী ক্লাস থেকে সবাইকে আসতে বলো, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আসতে চায় না, কেন চায় না আসতে? এবার